আমি লেফটেন্যান্ট কমান্ডার মোসাওয়াত কায়েন কিনা এখন নিজের হাঁটুর বয়সী এক মেয়েকে বিয়ে করব? অসম্ভব আম্মা। আমিনা বেগম একটু বিচলিত হলো ছেলের প্রত্যাখ্যানে, তবুও নিজেকে সামলে নিয়ে ধীর গলায় বলে, আমি তোর মা মোসাওয়াত, আমি তোর ভালো মন্দ বুঝি। ভালো মন্দ বোঝো, সেটা আমিও জানি। তাই বলে অসম বয়সী একটা মেয়েকে বিয়ে? অসম্ভব আম্মা। আমার বয়স দেখো আর মেয়েটার বয়স দেখো, এটা কখনোই সম্ভব না আম্মু। আমিনা বেগম ঢোক গেলে নিজের বিচলিত ভঙ্গি লুকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমি সাবিহার বাবা সামিউলের কাছে কথা দিয়েছিলাম, লোকটা বেঁচে নেই, তাই বলে আমি আমার দেওয়া কথা রাখবো না? তুই কি চাস আমি নিমুখ হারামের কাতারে পড়ি? কথা দিয়ে কথা না রাখায় শাস্তি আমাদের ধর্মে কি তা নিশ্চয় বলা লাগবে না? মুসাওয়াত একটু থমকালো, তারপর বলে, কি বলতে চাইছো আম্মা? আমি আমি অনেক আগেই তোর আর সাবিয়ার বিয়ে ঠিক করে রেখেছিলাম। হুট করেই সামিউল ভাই মারা যাওয়াতে আমি চাই না আমার কথা কোনো খেলাফ হোক। তুই ক্যাম্পাস থেকে এসেছিস 3 বছর পর, চলে যাবার পর আবার কবে আসবি তার ঠিক নেই। এখানে আমি একা থাকি, এর থেকে যদি তোর উসিলায় আমি একটা সঙ্গী পাই, মানে সাবিহাকে আমার নিজের কাছে রাখি, তাহলে তো খারাপ হয় না। মা, তুমি ইমোশনাল ব্ল্যাকমেল করছো। তুই যদি ভাবিস তাহলে তাই করছি। নিজে তো ক্যাম্পাসে গেলে খবরই থাকে না, আমারও খবর নিস না। আমার বয়স হয়েছে, আমার কথা বলার জন্য একটা মানুষ লাগে পাশে। আমার মুখের দিকে তাকিয়ে না হয়। আবার একই কথা আম্মা। আমিনা বেগম থমকালেন, তারপর অভিমানে মুসাওয়াদের রুম থেকে উঠে চলে গেলেন। মুসাওয়াদ তাকিয়ে রইল মায়ের চলে যাওয়ার দিকে। মুসাওয়াদের বাবা এয়ারফোর্সে ছিলেন। ও যখন ক্লাস 8-এ পড়তো তখন একটা প্লেন দুর্ঘটনায় বাবা মুরসালিন শহীদ হয়েছিলেন। তারপর মাই মুসাওয়াদকে আগলে রেখেছে। মুসাওয়াদ যখন প্রথম আর্মিতে অ্যাপ্লাই করেছিল তখন লুকিয়েছিল আমেনা বেগমের কাছ থেকে, এবং হুট করে অসুস্থ হয়ে যাবার কারণে আইএসএসবি পরীক্ষা দিতে যেতে পারেনি মুসাওয়াত। তারপর অনিচ্ছা সত্ত্বেও নেভিতে অ্যাপ্লাই করলো। কারো রেফারেন্স ছাড়াই নেভিতে জব হয়ে গেল মুসাওয়াদের। প্রথমে যখন আমিনা বেগমকে জানানো হলো, আমিনা বেগমের সে কি কান্নাকাটি! সে বারবার একই কথা বলছিল, বাবাকে যেভাবে হারিয়েছে বাবার একমাত্র চিহ্ন হিসেবে মুসাওয়াদকে আমিনা বেগম হারাতে পারবে না। তখন মুসাওয়াদ মাকে অনেক বুঝিয়েছে। মায়ের মন শক্ত প্রকৃতি হলেও ছেলের দিকটাই তিনি ভীষণ নরম। মুসাওয়াদ নেভিতে জয়েন করার প্রায় 7 মাসের মতো মুসাওয়াদের সাথে কথা বলেনি আমিনা বেগম। তারপর মুসাওয়াদ ছুটিতে এসে মাফ চেয়ে বলেছিল, মা যা বলবে তাই করব, শুধু নেভিতে যাতে থাকতে দেয়। আমিনা বেগম তখনও অভিমানে চুপ করেছিলেন। আর তখন থেকে এখন পর্যন্ত প্রায় অনেকগুলো বছর এখনও মায়ের আর্তনাদ চোখে ফুটে ওঠে। মায়ের কথা চিন্তা একটা সিদ্ধান্ত নেয় মুসাওয়াত। তারপর লম্বা শ্বাস ফেলে উঠে মায়ের রুমের সামনে দাঁড়িয়ে কিছুটা জড়তা নিয়ে রুমের দরজায় নক করে। দরজায় নক হতেই চোখের পানি মুছে ভারী গলায় আমিনা বেগম বলে, এসো। মুসাওয়াত একটু ঠোঁট চেপে হাসলো। তার মাটাও না কথায় না মানলে একটুতেই কিশোরের ন্যায় অভিমান করে গাল ফুলিয়ে কান্নাকাটি করে বসে থাকে। মুসাওয়াত আর কিছু ভাবলো না, ধীরে এসে মায়ের কোলে মাথা রেখে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে। এটা মুসাওয়াদের সুন্দর একটা দিক। যদি সে মাকে কিছু বলতে চায় বা কিছু চাওয়ার থাকে তাহলে সে অনুমতি ছাড়াই আগে মায়ের কোলে শুয়ে পড়ে। আমিনা বেগম ছেলের কাণ্ডে মনে মনে হাসলেন। সেই রাজি হলোই, তবে কেন এত প্যাঁচায় ছেলেটা? মুসাওয়াত অনেকটা সময় শুয়ে থেকে ধীর গলায় জিজ্ঞেস করে, মেয়েটার নাম কি আম্মা? সাবরিহা ইনায়াত। শ্বাস ফেললো মুসাওয়াত, তারপর বলে, বাচ্চা একটা মেয়ে। পেলে বড় করে নিবি। চোখ বড় করে মায়ের দিকে তাকিয়ে মুসাওয়াত অবাক গলায় বলে, বাই এনি চান্স তুমি কি ওকে আমার সাথে পাঠানোর পরিকল্পনা করছো? না না, আমিই পালবো। কিসে পড়ে? এইবার এইচএসসি দিয়েছে, উজ্জ্বল ছাত্রী। গম্ভীর হয়ে যায় মুসাওয়াদের মুখ, তারপর বলে, ওর আর আমার বয়সের ডিফারেন্স জানো আম্মা? বেশি না বাবা, মাত্র 13। 13 বাবা, আর আমার 16 বছর ছিল। এটা এমন কিছু না, মেয়েটা তোর জন্য পারফেক্ট।
আমার উপর ভরসা রাখ বাবা। চুপ রইল মুসাওয়াত, তারপর আবারও সময় নেয়। ততক্ষণে আমিনা ছেলের চুলে হাত বুলাচ্ছিল। তাতে একটু চোখ বন্ধ রেখে মুসাওয়াত একটু কিছু একটা ভাবে। যতটা জড়তা ছিল বাবা আর মায়ের বয়সের ব্যাপারে শুনে একটু কমেছে, কিন্তু সাবরিহাকে কখনোই ক্যান্টনমেন্টে নিয়ে যাবে না মুসাওয়াত। এই পুচকে মেয়েকে নিয়ে গেলে তার মান সম্মান যাচ্ছে তাই হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে অনেকটা সময় চোখ বন্ধ করে জিজ্ঞেস করে, বিয়ে কবে? আমিনা বেগমের মুখে হাসি ফুটল, তাই কোনো মতে নিজের হাসি চেপে নিয়ে বলে, আজকে রাতেই ঘরোয়াভাবে একদম তুলে আনবো। কি? চেঁচিয়ে লাফ দিয়ে উঠে বসে মুসাওয়াত। তার চোখ কটর দিয়ে বেরিয়ে আসতে চাইছে, তারপর হতভম্ব গলায় বলে, তুমি আগে থেকে সবকিছু ঠিক করে রেখেছিলে তাই না মা? তুমি জানো আমাকে কোনো না কোনো ভাবে রাজি করিয়ে ছাড়বে। আম্মা তোমার এই জেদ। আর কিছু বলতে পারল না মুসাওয়াত। উঠে বেরিয়ে গেল মায়ের রুম থেকে। ছেলের চলে যাওয়ার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন আমিনা। ছেলেটা যদি একটু মায়ের মন বুঝতো, মেয়েটার প্রতি একটু মায়া হলে কয়েক মাস পর পর হলেও ছেলে বাসায় ফিরবে। তখন না হয় এক ছেলেটাকে দেখতে পারবেন। আর এমন চলতে থাকলে ছেলের বিয়ে তো দূর, তাকে দেখাও আমাবস্যার চাঁদের মতো ব্যাপার হবে। দীর্ঘশ্বাস ফেলল আমিনা। বিয়েটা শুধু হয়ে গেলেই আমিনা বেগম একদম নিশ্চিন্ত। ওয়াশরুম থেকে বেরোতেই বিছানার উপর একটা সাদা পাঞ্জাবি দেখে মুসাওয়াত একটু থমকায়। তারপর বুঝতে পারে মা দিয়ে গেছে। অনিচ্ছা সত্ত্বেও তো পরে নিয়ে রেডি হয়। এর মধ্যে আমিনা বেগমও সবুজ ও সোনালি মিশেলের একটা শাড়ি পরে দরজার সামনে দাঁড়িয়ে মুসাওয়াতকে ডেকে বলে, এই বাবু হয়েছে তোর, দ্রুত আয়। হুট করেই কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে মুসাওয়াদের। ঢোক গিলে কথা বলতে চাইলো, তবে গলা দিয়ে একটা শব্দ বের হলো না মুসাওয়াদের। তাই মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে এলো। আত্মীয় স্বজন বলতে তেমন একটা মানুষ নেই আমিনা বেগমের, তাই কাউকে জানানোর প্রয়োজন মনে করলেন না তিনি। মুসাওয়াত বের হতেই ব্যস্ত গলায় বলে, এই বাবু তুই ড্রাইভ করতে পারবি নাকি আমি উবার ডাকবো? মুসাওয়াত মাথা নাড়িয়ে বাসা থেকে বেরিয়ে যেতে যেতে গম্ভীর গলায় বলে, আমার হাতে কিছু হয়নি আম্মা, আমিই পারবো, আসো। আমিনা বেগম হাসলেন। ছেলেটার ছোট ছোট অভিমান তার ভালোই লাগে। তখন মনে হয় সে ছোটবেলায় ফিরে গেছেন। আমিনা বেগম হাসলেন। তারপর নিজের রুমে গিয়ে মুসাওয়াদের বাবা মুরসালিন সাহেবের ছবির সামনে দাঁড়িয়ে আলতো হাসলো। তারপর ধীর গলায় বলে, আমাদের মুসওয়াত কত বড় হয়ে গেছে গো মুসওয়াতের বাবা। আজকে ওর বিয়ে। আমি আগে থেকেই সব ঠিক করে রেখেছিলাম, কারণ ছেলেটা বদের হাড্ডি হয়েছে, তাই নিজেই সব ঠিকঠাক করে তারপর বলে এখানে বেঁধে বিয়ে করতে নিয়ে এসেছি। সাবিয়া মেয়েটা ভারী মিষ্টি জানো, মুসওয়াতকে নাকানি চুবানি খাওয়াবে। ও বলতে তো ভুলেই গেছিলাম, মেয়েটা কিন্তু আমার কলেজের স্টুডেন্ট ছিল আর আমার প্রিয় ছাত্রী। দোয়া করো ছেলেটা একটু শান্তিতে যাতে থাকে। এখন চলি, দেরি হয়ে যাচ্ছে আমার। কথাটা বলেই সালাম দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। তারপর বাসা লক করে নিচে নেমে আসে আমিনা বেগম। মোসাওয়াত গাড়িতে বসে ফোনে থাকা বাবার ছবির সাথেই টুকিটাকি কথা বলছিল। মাকে আসতে দেখে দ্রুত ফোন লক করে গম্ভীর মুখে বসে থাকে। আমিনা বেগম ধীরে গাড়িতে উঠে বসে। আমিনা বেগম শান্তভাবে গাড়িতে উঠে সাবরিহাদের বাসার ঠিকানা বলতে গাড়ি চলতে শুরু করে সাবরিহাদের বাসার দিকে। সাবরিহাদের বাসার ড্রয়িং রুমে চুপচাপ বসে আছে মুসাওয়াত। ভীষণ নার্ভাস লাগছে মুসাওয়াদের। কেমন একটা থমথমে পরিস্থিতি। মাঝে সেই কখন রুমের ভেতর ঢুকলো তার আর কোনো খবর নেই। পাশের রুমের পর্দা ধরে কয়েকটা মেয়ে উকিঝুঁকি দিয়ে শুধু মুসাওয়াতকে দেখছে। এতটা অস্বস্তিতে বোধহয় মুসাওয়াত আর কখনোই পড়েনি। এর মধ্যে ছোট্ট একটা মেয়ে দৌড়ে এসে মুসাওয়াদের পাশে বসে। মুসাওয়াত মাথা তুলে পাশে তাকায়। ছোট্ট মেয়েটা লাল ফ্রক পরা, সাথে তার মাথায় দুটো ঝুঁটি বাঁধা, একদম পুতুলের মতো দেখতে। মেয়েটা অনেকটা সময় গোল গোল চোখে মুসাওয়াতের দিকে তাকিয়ে থেকে হুট করে কান্না করে বলে। ভরকে যায় মুসাওয়াত, আশেপাশে তাকায়, কেউ এগিয়ে আসছে না, তাই ঢোক গিলে মেয়েটাকে নিজের কোলে তুলে জিজ্ঞেস করে, কি হয়েছে? কাঁদছেন কেন? কে মেরেছে?
চোখ বড় বড় করে পবন তারপর বলে, নাম কি আপনার? চোখে পলক ফেলে আবারও মাথা তুলে তাকায়। মেয়েগুলো এখনো পর্দায় ঝুলে আছে, অথচ বাচ্চাটা কাছে কেউ আসছে না। বিরক্ত শ্বাস ফেললো মুসাওয়াত, তারপর জিজ্ঞেস করে, আপনার সিস্টারের নাম কি? মুসাওয়াত ঢোক গিলল। বাচ্চা মেয়েটা সবার নামের পিন্ডি চটকাচ্ছে, তাহলে মুসাওয়াদের নাম কি বলবে? নিজের ভাবনায় বিভোর হয়ে জোরপূর্বক হাসতে চাইল। এলো কিছুটা, মেয়েটা আবারও থামে, তারপর নিজের আধো বলিতে জিজ্ঞেস করে, তুমি হাসছো কেন? মুসাওয়াদের ঠোঁট আরেকটু প্রসারিত হলো, সাথে সুবাই তার জুটি ঠিক করে দিতে দিতে বলে, এমনি। আপনাকে মেরেছে কেন? সিস্টার লিপস্টিক দেয়লি। এবার বুঝলো বাচ্চা মেয়েদের এসব নিয়ে একটু আধটু আবদার থাকবেই, তাই বলে মারতে হবে। মনে মনে আরো অনেক কিছুই ভাবলো। এর মধ্যে সুবাইতা আবারও জিজ্ঞেস করে, তোমার নাম কি? হলো যা ভেবেছিল তাই হলো, তবুও ঢোক গিললে ছোট নামটা বলল। কায়ান। তায়া? মোসাওয়াত ঠোঁট চেপে নিজেকে সামলে মাথা নাড়িয়ে বলল, হুম, মুসাওয়াত। মুচাদ? খুব আগ্রহী হয়ে বলল সুবাইতা। মুসাওয়াদের চেঁচিয়ে বলতে ইচ্ছে হলো, ভাই, তুই আমার নাম আর বলিস না, তবু আমার আকিকা দেয়া নামটাকে ইন্নালিল্লাহ পর্যায়ে নিস না। কিন্তু মুখে কিছু বলতে পারল না। কিছুই না, বাচ্চা মানুষটাকে বলবেই বা কি, তার থেকে ভালো চুপ থাকা। তাই চুপ করে বসে রইল মুসাওয়াদ। বাসায় থাকার দরুন গালে কিছু খোঁচা খোঁচা দাঁড়িয়ে রাখা হয়েছিল, তাতে সুবাইতা নিজের ছোট্ট হাত বুলাতে বুলাতে আবারও বলে, তুমি আমার তি আও? থমকালো মুসাওয়াদ। কি হয় এর ছোট্ট প্রাণটার? কি বলবে? আপনি আপনার হবুদুলা ভাই, হুড বি ব্রাদার ইন ল। ছি, মুসাওয়াত ছোট বাচ্চাদের কাছে এসে এসব কি ভাবছিস তুই? কি সব আবল তাবল কথা। তবু মুখে হাসি টেনে স্বাভাবিক গলায় বলে, ভাইয়া। কথাটা শুনে সুন্দর মতো আঙ্গুল নাড়িয়ে নিজের মতো করে মুসাওয়াদের মুখটা নিজের দুই হাতে নেয় সুবাইতা, তারপর বলে, তুমি আমার ব্রাদার। হাসি পেল তবুও মাথা নাড়িয়ে বলে, জি, আপনার ব্রাদার। এর মধ্যে সাবরিহার চাচা বাসায় ঢুকলো। বয়স্ক লোক দেখে মুসাওয়াত সুবাইতাকে নিয়েই দাঁড়িয়ে সালাম দেন। লোকটা গম্ভীর মুখে সালাম নিয়ে মুসাওয়াতকে পা থেকে মাথা পর্যন্ত কেমন চোখে পর্যবেক্ষণ করে পাশের সোফায় বসলো। তিনি বসতে একজন বৃদ্ধ হুজুর রুমে প্রবেশ করলো, সাথে সাবরিহার কাজিন আরও কিছু মানুষ। মুসাওয়াত বুঝলো এখন বিয়ে পড়ানো হবে। তবে বাসাটা এমন শান্ত ও গম্ভীর, তবুও মুখে কিছু না বলে সুবাইতাকে কোলে নিয়েই বসে রইল। সুবাইতা এটা ওটা বলছে আর কিছুক্ষণ পর পর মুসাওয়াদের গালে হাত দিচ্ছে। দাড়ি ধরে টানও পড়ছে কয়েকটা। যদিও একটু অস্বস্তি লাগছিল, তবে বাচ্চাটার সামনে এটা আর এমন কি? মুসাওয়াত এমন বাচ্চাদের সংস্পর্শে খুব একটা আসেনি, তাই আরও বেশি হেজিটেট লাগছে। ধীর ভঙ্গিতে লাল শাড়ি ও দোপাট্টা পরা সাবরিহা এগিয়ে এলো। তার চুড়ির নুপুরের শব্দ সারা রুমে বারংবার ঝংকার তুলছে সারা রুমে, সাথে একটা মিষ্টি রজনীগন্ধা ফুলের সুবাস ছড়িয়ে পড়ল। মুসাওয়াত টের পেল ওই হাঁটুর বয়সী মেয়েটা রুমে প্রবেশ করেছে, তবে কোনো একটা অদৃশ্য জড়তার কারণে সে চোখ তুলে তাকাতে পারছে না। সাবরিহাকে ধীরে তার চাচার পাশে বসানো হলো। মেয়েটা জড়তা অস্বস্তিতে মাথা নিচু করে আছে। সাবরিহা বসাতেই সবাই নড়ে চড়ে ওঠে, আর সাবরিহার চাচা হুজুরকে দোয়া পড়তে বলে। সাবরিহা দম আটকে বসে আছে, এক হাতে ওড়না পেঁচিয়ে অনেকটা জড়তা নিয়ে তীর পল্লবে চোখ তুলে মুসাওয়াদের দিকে তাকায়। মুসাওয়াদ কি মনে হুট করে তাকাতেই চোখে চোখ পড়ে যায়। দুজনে কিছুটা ভড়কে যায়। সাবরিহা লজ্জিত মুখে আবারও চোখ নামিয়ে নিল, কিন্তু মুসাওয়াদ বোকার মতো সাবরিহার শ্যাম বর্ণের মুখটার দিকে তাকিয়ে রইল। সাথে অবাক হলো, সে মেয়েটাকে অস্বস্তিতে ফেলতে চায়নি, তবে কেন এমন হলো? কেন একই সাথে তাকাতে হলো তাদের? ঠক গিল এমনভাবে কখনোই মুসাওয়াদ ভড়কায়নি। তাহলে কি হলো? হুজুর নিজের দোয়া পড়ে কোনের উদ্দেশ্যে বলে, আপনি মৃত মুসালিন কাদেরের একমাত্র পুত্র
মুসাওয়াত কাউনকে 15,15,105 টাকায় বিবাহ করিতে রাজি। বোকা হয়ে যায় বাসার সবাই। মনে মনে হেসে ফেলল সাবরিহা। ম্যাডামকে মজা করে এই অ্যামাউন্টের কথা বলেছিল, আর ম্যাডামও এটাকে সাংঘাতিকভাবে সত্যি বিয়ের কাবিন দিয়ে দিল। আমিনা বেগম এগিয়ে এসে সাবরিহার মাথায় হাত রাখে। সাবরিহা ধীরে মাথা তুলে আমিনা বেগমের দিকে তাকায়, তবে মা সুমি বেগমকে দেখা গেল না। ঢোক গিলল, তাই আমিনা বেগম সাবরিহার মাথায় আলতো হাতে হাত বুলিয়ে বলে, আমি জানি কাবিনের কথাটা তুই মজায় বলেছিস, কিন্তু আমি মনে রেখেছি, তাই অবাক হবি না। আপাকে খুঁজছিস? আমায় ভরসা রাখ, আপা না থাকলেও আজকের পর থেকে তোকে আগলে রাখবো। আমার ছেলে কিন্তু দায়িত্ব নিতে জানে, ঠকবি না, বিশ্বাস করে দেখ একবার। কথা শেষ করার পূর্বেই মাথা নিচু করে ঢোক গিলল সাবরিহা। তারপর চোখ বন্ধ করে আলতো বড় শ্বাস টেনে ধীর গলায় বলে, জি কবুল। আমি তাকে আমার স্বামী রূপে কবুল করলাম। কলিজা ধরফর করে উঠল মুসাওয়াদের। কেন হলো মুসাওয়াদ জানে না, তবে কলিজাটা কেমন নিজের জায়গায় নেই। মেয়েটা তাকে আজকেই সরাসরি প্রথমবার দেখলো, অথচ এত ধীর তার গলার স্বর। সাবরিহা বিয়ে কবুল করতেই সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। সাবরিহার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আমিনা বেগম এত সময় বন্ধ রাখা শ্বাস ছাড়ল, এরপর ছেলের দিকে তাকালো। হুজুর এবার মুসাওয়াদকে জিজ্ঞেস করলেন, আপনি কি শফিউল সাহেবের প্রথম কন্যাকে নিজের স্ত্রী হিসেবে কবুল করেছেন? ঢোক গিল মুসাওয়াদ। তার কোলে এখনো সুবাইতা বসে আছে। কেন যেন একটা বড় দায়িত্ব তার সামনে দাঁড়িয়ে আছে। তার মা, মেয়েটার অভিভাবক বলতে বাবার অবর্তমানে স্বামী হিসেবে সে থাকবে, আর এই পরিবারে কিছু হয়ে গেলে তার কোলে সুবাইতা। একটা শ্বাস ফেলল, তারপর ধীর গলায় শোধালো, আমি তাকে আমার স্ত্রীরূপে কবুল করলাম। সাথে পরিবারের আমার স্ত্রীর মৃত বাবার অবর্তমানে তার মা এবং বোনের দায়িত্ব আমি গ্রহণ করলাম। গ্রহণ, দায়িত্ব, কর্তব্য। কে ভেবেছিল সে এটা বলবে? কেন বলেছে? কিসের কারণে? মুসাওয়াত জানে না। সে জানে এত মানুষের সামনে এত বড় কথা বলা উচিত হয়নি, কিন্তু সাবরিহার চাচার অভিভক্তি মুসাওয়াদের পছন্দ হয়নি। তার তীক্ষ্ণ চোখ দেখে অন্য কিছু ইঙ্গিত করেছিল। এই লোকের চাহনি। ঘরের সবাই একটু অবাক হলো। এই কথা শুনেই সাবরিহা কান্নায় ভেঙে পড়ল। আহ, একটা কবুলে কতটা শক্তি! সে একটা অভিভাবক পেয়েছে, মাথায় হাত রাখার মানুষ পেয়েছে, সাথে নিজের পরিবারের জন্য একটা নিশ্চিন্ত ছায়া। আমিনা বেগমের মুখে হাসি ফুটল, সাথে মনে মনে মুরসালিন কাদিরের যোগ্য পুত্র। কোনো দায়িত্ব থেকে সে পালায় না। এখন কেমন গর্বিত বোধ হচ্ছে এই রক্তকে নিজের গর্ভে ধরে। ঘরের কোনায় কোনায় ফিসফাস উঠলেও কাজী সাহেব ধীরে বলেন, আলহামদুলিল্লাহ, বিবাহ সম্পূর্ণ হলো। সবাই আলহামদুলিল্লাহ বলল। সাবরিহার চাচা আর বসলেন না, চোখ মুখ কুচকে চলে গেল। মুসাওয়াত তাকিয়ে তার প্রস্থান দেখল। অদ্ভুত মানুষ। ভাইয়ের মেয়ে আর নিজের মেয়ের মাঝে পার্থক্য ঠিক কতটুকু হতে পারে? ঠিক কতটা পার্থক্য থাকার কারণে এতটা হিংসা অথবা অহংকারও একটা বিয়েতে অথবা একটা কথায় অখুশি হতে পারে মানুষ? মুসাওয়াত জানে না, তবে এত দিনের মিলিটারি জীবনে মানুষ চেনার একটা সূক্ষ্ম ধারণা মুসাওয়াদের হয়েছে। তাই হয়তো প্রথম ঝলকেই মুসাওয়াদের আগে থেকে এমন ভাবনা এলো। জীবন, আহা, তবুও জীবন সুন্দর। সাবরিহাকে নিজের রুমে নিয়ে যাওয়া হয়েছে অনেকটা সময়। মুসাওয়াত এখনো ড্রয়িং রুমে বসে আছে। তার কোল থেকে সুবাইতা নামছেই না। তবে বিয়ের আগে আর বিয়ের পরে একটা অদ্ভুত অনুভব হচ্ছে মুসাওয়াদের। এই নিষ্পাপ মুখটায় কিছু একটা আছে। সাথে হুট করেই চোখে ভেসে উঠল এক শ্যাম বর্ণের লাল শাড়ি পরা, জড়তায় মোড়ানো মুখ। আমিনা বেগম এলেন ঠিক তখন, সাথে সুমি বেগম। তাকে কোথা থেকে আমিনা বেগম ধরে এনেছে কে জানে। সুমি বেগম এসে মুসাওয়াতকে দেখে হাসলো। মুসাওয়াত তাকে দেখে উঠে দাঁড়িয়ে সালাম দিল। সুমি বেগম সন্তুষ্ট হলেন বুঝি, হাস্যোজ্জ্বল গলায় ধীরে বলল, বাবা, তুমি এখানে না বসে সাবরিহার রুমে যাও আর সুবাইদাকে আমার কাছে দাও। মুসাওয়াত মৃদু হেসে বলে, না মা, ও আমার কাছেই থাক। বাকিটা বলতে কেমন জড়তা লাগছে। সুমি বেগম হাসলেন। ছেলেটা কি সুন্দর, তাকে মা বলে ডাকলো।
তবে মনে হচ্ছে কত আগের থেকে পরিচয়, তাই নিজে থেকেই বলে। ওই যে বাম দিকের রুমটা সাবরিহার, যাও। কথাটা বলেই সুমি বেগম আমেনা বেগমকে টেনে নিয়ে গেল। কথা বলার সময়টা পর্যন্ত দিল না। মুসাওয়াত একটু অস্বস্তিতে পড়ল। তবে সুবাইতাই নিচ থেকে আঙুল দিয়ে একটা রুম দেখিয়ে বলে, ব্রাদার, ওটা সিস্টারের রুম। মুসাওয়াত জড়তা নিয়ে হেসে পা বাড়ালো সাবরিহার রুমের দিকে। তারপর রুমের সামনে দাঁড়িয়ে নক করতেই ভেতর থেকে জবাব এলো। আসুন। ধীরে দরজাটা খুলে মুসাওয়াত ধীর পায়ে রুমে ঢুকলো। সাবরিহা ড্রেসিং টেবিলের সামনে বসে আয়নায় তাকিয়ে মুসাওয়াদের রুমে প্রবেশ করতেই গম্ভীর অথচ ভাঙা গলায় বলে, ওখানেই দাঁড়ান। সাথে সাথে দাঁড়িয়ে যায় মুসাওয়াত। তারপর প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকাতেই সাবরিহা আয়নার চোখ রেখে ধীরে বলে, আপনার জন্য আমার এসএসসির রেজাল্ট যে খারাপ হয়েছে তা কি জানেন? কথাটা বলে সে চেয়ারটা থেকে উঠে দাঁড়ায়। তারপর ঘুরে মুসাওয়াদের দিকে এগিয়ে আস্তে আস্তে বলে, কে বলেছিল সেদিন ছুটির সময় গার্লস স্কুলের সামনে আসতে? ওই যে সর্বনাশ করলেন আমার, সেই সর্বনাশ হয়েই আমার জীবনে ঢুকলেন কেন বলুন তো? আমার সর্বনাশ? একটু অবাক হলো মুসাওয়াত। মেয়েটাকে কি নির্লজ্জ বলে আখ্যা দেবে মুসাওয়াত? কিন্তু কোথাও যেন একটা জড়তা কাজ করছে। ঢোক গেল মুসাওয়াত। সে এখনো বোকা চোখে সাবরিহার দিকে তাকিয়ে আছে। সাবরিহা বিরক্ত নিয়ে বাস ফেলে সুবাই তাকে উদ্দেশ্য করে বলে, সুবাইবাবু লিপি দেবে? দিবই। তাহলে এক কাজ করো, এখন ভাইয়ার কোল থেকে নেমে আম্মুর কাছে যাবে, তারপর আমি ডাকলে আসবে, তাহলে সিস্টারের সব লিপি দিয়ে দেবো। সত্যি? হুম। আর অপেক্ষা করলো না, উল্টো মুসাওয়াদের কোল নেমে যেতে চাইলো। মুসাওয়াদ বোকার মতো নামিয়ে দেয়। সাবরিহা এখনো বোকার মুখে তাকিয়ে থাকা মুসাওয়াদকে দেখলো। মৃদু হেসে এগিয়ে রুমের দরজা বন্ধ করতেই মুসাওয়াদ ভাবনা ভাঙে। তবে সে কিছু বলার আগেই সাবরিহা বলে, ধন্যবাদ। কেন? কপাল কুঁচকে জিজ্ঞেস করে মুসাওয়াদ। তা দেখে সাবরিহা একটু হাসলো। তারপর বলে, এই যে দায়িত্ব নিলেন, যদিও আপনার একার উপর আমি সবকিছু একেবারে ছেড়ে দেব না, তবে ওই যে আমি আছি তো, এই কথাটা বলার মানুষের অভাব ছিল আমাদের। এখন আপনি তো তাও পূরণ করে দিলেন। মুসাওয়াত কিছুটা অপ্রস্তুত হয়ে সাবরিহাদের দিকে তাকালো। সাবরিহার গলায় একটা অদ্ভুত কোমলতা ছিল, যেন সে একেবারে নিঃশব্দে মুসাওয়াতকে পরবর্তী কিছু করতে প্ররোচিত করেছিল। তবে তার চোখের মধ্যে সেও কিছুটা দ্বিধা অনুভব করছিল। আমি জানি আপনি কিছু বুঝতে পারছেন না, তবে ধৈর্য ধরুন। আমি আপনার থেকে কিছু লুকাবো না। আপনার মায়ের বাছাইকৃত, আপনার যোগ্য হব আমি। এ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। সাবরিহা খুব সাবধানে ধীরে কথাগুলো বলল। তার কণ্ঠে কোনো রুক্ষতা ছিল না, বরং এক ধরনের মিনতি ছিল, একটা অদ্ভুত আনন্দ ছিল, যেন সে নিজের অবস্থান জানাতে চায় কিন্তু কখনোই চাপ প্রয়োগ করতে চায় না। তবে মুসাওয়াদের সাথে মিশে থাকতে চায়। মুসাওয়াদ কিছুটা অস্বস্তি অনুভব করলো, তবে তার মুখে কোনো জবাব ছিল না। সাবরিহা তীব্রতা ছাড়া এক ধরনের স্থিতিশীল শান্তির সঙ্গে এগিয়ে এসে একদম মুসাওয়াদের সামনে দাঁড়ায়। তারপর মুসাওয়াদ মুখ তুলে মুসাওয়াদের চোখে চোখ রাখে। মুসাওয়াদ সাবরিহার থেকে ভালোই লম্বা চওড়া, আর সাবরিহা মুসাওয়াদের বুক সমান, তাই তার সাথে কথা বলতে হলে এভাবে মুখ তুলেই তাকাতে হবে। সাবরিহা মুসাওয়াদের চোখে চোখ রেখে একটা ঢোক গিলে মুসাওয়াদের বাম ব্রুর ওখানে একটা ছোট্ট কাটা দাগ, আর চোখগুলো গাঢ় বাদামি, যা দূর থেকে না বোঝা গেলেও এত কাছে থেকে সাবরিহা বুঝতে পারল। এই চোখ, এই কাঠিন্যে শক্ত গম্ভীরে মুখ দেখে সে প্রেমে পড়েছিল। মুসাওয়াদকে সাবরিহা দেখেছিল তাদের স্কুলের সামনে, কালো শার্ট পরিহিত, শার্টের হাতা ফোল্ড করে, একটা সানগ্লাস পরে তার কালো গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল খুবই ব্যক্তিত্বের সাথে। সাবরিহার স্কুল জীবনের শেষ ক্লাস ছিল ওই দিন। ছুটির সময় ছিল। সাবরিহা মুসাওয়াদকে দেখে হাবার মতো তাকিয়েছিল অনেকটা সময়। তারপর যখন দেখলো আমিনা ম্যাডাম এসে মুসাওয়াদের সাথে কথা বলে গাড়িতে উঠেছে, তখন আর বুঝতে বাকি নেই এটাই আমিনা ম্যাডামের শক্তবক্ত কাঠখোট্টা নেভিম্যান ছেলে।
আমেনা ম্যাডাম আগে থেকেই সাবরিহার ভীষণ পছন্দ ছিল, সাথে আমেনা মিসও সাবরিহাকে দারুণ পছন্দ করত। তারপর তো পরীক্ষা, আর পরীক্ষার পর বড় কলেজে চান্স পেয়েও এই কলেজ থেকে গেছে সাবরিহা। মাঝে সামিউল সাহেবের সাথে আমেনা বেগমের একটা পরিচিতি ছিল, তা জানতোই না সাবরিহা। কিন্তু ততদিনে সাবরিহাও আমেনা বেগমের মন শক্তপোক্তভাবে জয় করে নিয়েছিল। আর এরপর হুট করেই সামিউল সাহেবকে আমেনা বেগম নিজে থেকে বিয়ের প্রস্তাব পাঠান। বাবা একটু গড়িমসি করেছিল, মুসাওয়াদের বয়স একটু বেশি হওয়ায়, কিন্তু সাবরিহা এদিকে বেহায়ার মতো এসব শুনে জেদ ধরেছে আর বাবাকে বলেছে আমি বিয়ে করলে পোড়া খাওয়া ব্যক্তিত্বের নেভি অফিসারকেই করব। বাবা একটু সময় নিয়েছিল, তারপর সুমি বেগম আর আমেনা বেগম এত বোঝাতে সবাই রাজি হয়ে যায়। আর তারপর শুরু হয় অপেক্ষা। কিসের অপেক্ষা? মুসাওয়াদের ফেরার অপেক্ষা। মাঝে হুট করেই বাবা মারা গেল। এই সময়টা আমেনা বেগম সাবরিহাকে সাপোর্ট দিয়েছে। তারপর তো মুসাওয়াত আসতেই বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সব প্রস্তুতি শুরু হয়। আর তারপর সময় বুঝে মুসাওয়াতকে ঠিক রাজি করে নেয় আমেনা বেগম। দম ফেলল সাবরিহা, তারপর ধীর স্বরে বলল, আমি জানি আপনি একজন কঠিন মানুষ, কিন্তু আপনি যে দায়িত্ব নিয়েছেন সেটা আমাকে কিছুটা আশ্বস্ত করেছে। আমি জানি হয়তো আপনি পুরোপুরি একা সামলে উঠতে পারবেন না, কিন্তু যতটুকু বলেছেন এতেই কৃতজ্ঞ আমি। সব থেকে বড় কৃতজ্ঞতা এই যে আপনি আমার জীবনে এসে আমায় পূর্ণ করে দিয়েছেন। মুসাওয়াত অনেকটা সময় মেয়েটার মুখে তাকিয়ে রইল। মেয়েটার মুখে ভয় নেই, আছে আত্মবিশ্বাস। এত ছোট বয়সে এত আত্মবিশ্বাস। একটুখানি হাসলো কিছুটা অজান্তেই। সে মুখ খুলতে যাচ্ছিল, কিন্তু সাবরিহা ফের বলল, আমি চাই আপনি আমার সাহায্য করুন, যেন আমি আপনার যোগ্য স্ত্রী হতে পারি, সাথে সবকিছুই আপনার সামনে প্রকাশ করতে পারি। আমি চাই না যে আপনি কোনো সময় আমার জন্য কোথাও অস্বস্তিতে পড়েন। এবার মুসাওয়াত দৃষ্টি আরেকটু গভীরভাবে হলো। তার চোখে এক ধরনের সম্মান ছিল, তবে সে বুঝতে পারছিল সাবরিহা একেবারে অযথা কোনো চাপ সৃষ্টি করছে না, বরং সাবরিহা খুব নরম এবং ভদ্রভাবে তার পাশে থাকতে চায় আর তার কাছে সাহায্য চাচ্ছে। মুসাওয়াত খানিকটা নরম গলায় বলল, আমার কাছ থেকে আপনাকে যতটুকু সম্ভব সহায়তা করা যায় আমি করব। আমাকে কথা দিয়েছি আমি। তবে আমারও কিছু প্রশ্ন আছে। সাবরিহা একটু হেসে, তাতে যেন তার চোখের কোণে কিছুটা অস্বস্তি ছিল, বলল, ধন্যবাদ। আমি সত্যিই আশা করি আপনি পাশে থাকবেন, আর আপনার সব প্রশ্নের জবাব ধীরে ধীরে পেয়ে যাবেন। একটু ধৈর্য রাখতে হবে, তবে আম্মুর জন্য আপনাকে চিন্তা করতে হবে না। আম্মু যথেষ্ট সুন্দর একটা মানুষ, তাকে আমি ভীষণ পছন্দ করি। সে আমার মায়ের মতো, এবং আপনার মা অর্ধাঙ্গ। আপনি আমার ভরসা করুন। আপনার মাকে দেখে রাখার দায়িত্ব আমার। আমার পরিবারের দায়িত্ব নিলে আমি না নিয়ে যাই কোথায়? আর ওই বাসা, আম্মু আর আপনি, এখন সব আমার। একটা কবুলে আমি সব জিতে নিয়েছি, ছিনিয়ে নিতে পারবেন না। সেই মুহূর্তে মুসাওয়াত যেন উপলব্ধি করল যে সাবরিহার মৃদু আর নরম দৃষ্টিভঙ্গি আর তার জীবনের কঠিন প্রেক্ষাপটের মাঝে এক অদ্ভুত শান্তি এনে দিতে পারে। তবেই সাবরিহা তাকে ধোঁয়াশায় রাখছে। সাবরিহা আগে থেকেই তাকে চিনত। এখন যদি মেয়েটা ইন্টার কমপ্লিট করে, তাহলে তাকে মেয়েটা আরও 2 থেকে 3 বছর আগে দেখেছে। কোন গার্লস স্কুলের কথা বলছে মেয়েটা? মা কি আগে থেকে মেয়েটাকে চিনতো, বা এমন কিছু, বা মা মুসাওয়াত থেকে লুকিয়েছে? সাবরিহা এখনও মুসাওয়াতের দিকে তাকিয়ে আছে। হুট করে সে আবদার করার কণ্ঠে বলে, আপনার ওই ভ্রুর ওখানের ওই কাটা দাগটা কি আমি একটু ছুঁয়ে দেখতে পারি? একটু। ভরকাই ছেলেটা। মেয়েটা এত স্বাভাবিক হচ্ছে কিভাবে? জবাব দিতে পারল না মুসাওয়াত। তবে সাবরিহা অনুমতির প্রয়োজন বোধ না করেই পায়ে ভর দিয়ে হাত উঠিয়ে মুসাওয়াতের ভ্রুর সেই আকর্ষণীয় কাটা দাগটায় আলতো হাত ছোঁয়ায়। তারপর আবার শান্ত মতো সোজা হয়ে দাঁড়িয়ে মুসাওয়াতের দিকে তাকিয়ে আবারও বলে, আরেকটা আবদার করি। আসলে আমার এখনো বিশ্বাস হচ্ছে না আপনি আমার, মানে আপনাকে আমি বিয়ে করে নিয়েছি। মুসাওয়াদের কেন যেন হাসি পেল। এই মেয়েটা কিছুক্ষণ আগে পর্যন্ত খুব বুঝদারের মতো কথা বলে, এই তো বাচ্চাদের মতো আবদার করছে। তাই ধীর স্বরে বলে, বলুন, চেষ্টা করব। সাবরিহার হাসি চওড়া হলো। সে বলল না। হুট করে মুসাওয়াতকে জাপটে জড়িয়ে ধরে বুকে মুখ লুকিয়ে কান্না করে দেয়।
হুট করে এমন করায় ভড়কে যায় মুসাওয়াত। সে কি বলবে, কি করবে? মেয়েটা হুট করে কাঁদছে কেন? ভরকানো গলায় বলে, এই কাঁদছেন কেন আপনি? কি হয়েছে বলুন আমাকে। নাক টানার শব্দ শোনা যায়, শুধু সাথে মাথা নাড়ায় সাবরিহা। তারপর আরেকটু শক্ত করে সেই বাঁধন যেন মুসাওয়াতকে ছেড়ে দিলেই মুসাওয়াত হারিয়ে যাবে। সাবরিহা জানে এইটা একটা হাবলা ও বেহায়ের মতো কাজ, তবে মুসাওয়াতকে নিজের করে পাওয়ার আনন্দে যেন সব হুঁশ জ্ঞান হারিয়েছে। সাবরিহা জানে, তবুও আবদারের গলায় বলে, জড়িয়ে ধরলে এমন ভাবে ধরতে হয় যেন কেউ পালিয়ে যেতে না পারে। তাই আমার শক্ত করে ধরুন জড়িয়ে, যেন আপনি বা আমি কেউ আর পালাতে না পারি। মুসাওয়াতের কি হলো সে জানে না। ওই হাঁটুর বয়সী মেয়েটার কথাটা বলার সাথে সাথেই নিজের অজান্তে জড়িয়ে ধরে মেয়েটাকে। মেয়েটা কি বেহায়া, বেলাজ? এসব বলে কি আসলে আখ্যা দেবে মেয়েটাকে? কিন্তু সে যে রকমের মেয়েটা এতটা সহজ না, না হলে সে কখনোই তার খোলস ছেড়ে বেরোতে পারতো না। একটা স্পর্শ সহজ করতে একজন না একজনকে আগে বাড়তে হয়, সহজ হতে হয়। সেখানে মেয়েটা চাইছে সব সহজ করতে, তাহলে মুসাওয়াত একটু সময় দিলে কি আর এমন হবে? একটা চান্স দিয়ে দেখাই যাক। বয়স তো হয়েছে, সাথে সব অফিসাররা বিয়ে করে বাবা হয়ে গেছে, সেখানে মুসাওয়াত ভাবতে পারলো না। মুসাওয়াত নিজের ভাবনায় নিজেই বোকা হলো, সাথে লজ্জিত হলো ভীষণ। বিয়ে করতে না করতে এসব চিন্তা কেন আসছে তার মাথায়? সে তো এত অভদ্র অসভ্য ছিল না, হলো কবে থেকে যে এভাবে চিন্তা করছে সে? ঢোক গিল ছেলেটা। এর মধ্যে কানে এলো সাবরিহার বলা ধীরে স্বরে এক ভয়ঙ্কর অকুল আবেদন। Will you give me a kiss on my forehead? থমকালো মুসাওয়াত। এত সাবলীল ভাবে কে এমন আবদার করে? মুসাওয়াদের কি করা উচিত? সে কি করবে? ভাবনার মধ্যে রুমের দরজায় নখ পড়লে দুজনেই ভাবনায় ডাটা পড়ে, আর সাবরিহার নিজের হুঁশে আসতেই ছিটকে সরে যায়, সাথে লজ্জায় গুটি এলো মেয়েটা। মুসাওয়াত বাধা দিল না, ঘুরে রুমের দরজার দিকে একবার তাকিয়ে আবারও সেখান থেকে চোখ ঘুরিয়ে সাবরিহার দিকে তাকায়। সাবরিহার মাঝে এত সময় জড়তা না দেখা গেলেও এখন জড়তা দেখা যাচ্ছে। লজ্জায় লালিমা আভা পড়ে গেছে মেয়েটার মুখে। মাথা নিচু করে এলোমেলো চোখে দৃষ্টি ফেলে জড়তায় মেঝেতে পা খুঁড়তে খুঁড়তে ধীরে অস্পষ্টে বলে, আম অ্যাকচুয়ালি সরি। আসলে এক্সাইটমেন্টে কি থেকে কি করে। কথা সম্পূর্ণ করার আগেই মুসাওয়াত এগিয়ে এসে তার হাতের অজলায় উঠিয়ে নিল সাবরিহার ছোট মুখটা। তারপর ধীরে এগিয়ে এসে পরিপূর্ণতার ছোট্ট পরশ এঁকে দেয়। নিঃসংকোচ আবেদন ছিল মেয়েটার। মেয়েটা এত জড়তা কাটিয়ে খুব কাছে আসতে পারলে মুসাওয়াদের উচিত একটু ছাড় দিয়ে আরেকটু কাছে আসার পথ খুলে দেওয়া। মুসাওয়াত ওষ্ঠ ছোঁয়াতেই চোখ বন্ধ করে কেঁপে উঠল মেয়েটা। তাই স্পষ্ট টের পেয়েছে মুসাওয়াত, এই ছোঁয়া পবিত্র, হালাল। সাথে মেয়েটার একটু পানি যে মেয়েটার একটু আবদার না হয় পূরণ করেই দিল। ওষ্ঠ ছুঁয়ে মুসাওয়াত খুব শান্ত শীতল চোখে তাকালো সাবরিহার মুখ পানে। সাবরিহা এখনো চোখ বন্ধ করে আছে। দেখতে মন্দ নয়, হলেই কি? মায়ের পছন্দের উপর পুরো ভরসা আছে মুসাওয়াদের। মা যা বাছাই করবে নিশ্চয় সে জিনিস নিশ্চয় স্পেশাল। আবারও দরজায় নখ পড়তেই মুসাওয়াত মেয়েটাকে ছেড়ে দেয়। সাথে সাথে মুক্তি পেতেই ভারী শ্বাস ফেলে সাবরিহা। চোখ গিলল, সে কখনো ভাবেনি এভাবে এতটা কাছে। সব স্বপ্নের মতো মনে হচ্ছে সাবরিহার। সাথে লজ্জাও পেল। লোকটাকে যতটা কাঠখোট্টা ভেবেছিল সাবরিহা ততটাও সে নয়। তবে সে কি বিয়ের প্রথম দিনেই অসভ্য লোক বলবে সাবরিহা? কিন্তু দাবিটা তো সাবরিহার ছিল। আর ভাবতে পারল না, লজ্জায় মাথা নুয়ে আসছে। আজকে আর মুসাওয়াদের দিকে চোখ তুলে তাকাবে না সাবরিহা। তাকালেই মনে হবে লজ্জায় মরে যেতে। কিন্তু সাবরিহা এত দ্রুত মরতে চায় না। মুসাওয়াদের সাথে অনেকগুলো তৃষিত তরঙ্গের বসন্ত পার করতে চায় সে। দরজা খুলতেই আমেনা বেগমকে দেখে একটু লজ্জিত ভঙ্গিতে হাসল মুসাওয়াত। তারপর মাকে পাশ কাটিয়ে চলে গেল সে। আমেনা বেগমের বুঝতে আর বাকি নেই যে ছেলে কেন লজ্জা পেয়েছে, তাই আর কিছু বলেনি।
মুসাওয়াত চলে যেতেই আমিনা বেগম ধীরে রুমে প্রবেশ করে, তারপর সাবরিহাকে উদ্দেশ্য করে বলে, কিরে, বিয়ে হতে না হতে আমায় ভুলে গেলি? নট ফেয়ার। এখন কি এখানেই থাকার ইচ্ছে আছে নাকি বাসায় যাবি? অবাক হয় সাবরিহা, সাথে ভালোও লাগে। আমিনা ম্যাম মানুষটাই এমন, কত সুন্দর করে মানুষকে আপন করে নিতে জানে। তবে অবাক গলায় বলে, বাসায়? তোর বাসায়? এখন মুসাওয়াতদের ঘরই তো তোর ঘর, তোর বাসা। এখন এটা তোর বাবার বাড়ি। দম আটকে এলো সাবরিহার। বিয়ে হতে না হতেই সাবরিহা পর হয়ে গেল নাকি? এখন এটা আর তার বাড়ি নেই, এটা তার বাবার বাড়ি। কথা বলতে পারল না। আমিনা বেগম হাসলেন, তারপর মাথায় হাত রেখে বলে, একদম নার্ভাস হবি না, মন খারাপ তো একদমই না। বাসায় চল, যখন মন চাইবে চলে আসবি। আমি কিন্তু একটুও আটকাবো না। এখন ফিরতে হবে, রাত অনেক হয়েছে। এবারও জবাব করতে পারল না সাবরিহা। সুমি বেগম এলেন তখন, তারপর পেছন থেকে বলেন, ভাবি ওর কথা বাদ দেন, ওই যে পেছনে লাগেজ আছে, ওখানে ওর দরকারি জিনিসপত্র আছে। আমিনা বেগম হাসলেন। প্রতিটা মেয়ে এমন সময় পার করে, তাই আমিনা বেগম চায় না সাবরিহার উপর জোর খাটাতে, তাই ধীরে বলে, তুই কি আজকে এখানে থাকবি? তাহলে আমি আর মুসাওয়াত চলে যাই। তুই থাক, যখন ফিরতে ইচ্ছে হবে কল দিস, নিয়ে যাব। এবার চমকালো সাবরিহার। নির্লজ্জের মতো চেঁচিয়ে বলতে ইচ্ছে হলো, আমি যাব, যেতে চাই। শিকারী নিজেই আমার কাছে এসেছে, তাকে ছাড়ি কি করে? অথচ মুখ থেকে একটা কথা উচ্চারণ করতে পারল না। মাথা নিচু করে মিনমিন করে বলে, আপনি যা বলবেন তাই হবে আমেনা ম্যাডাম। মিষ্টি হাসলো। আমিনা বেগম ঠিক জানেন সাবরিহার মনে কি চলছে, তাই নিজেই এগিয়ে এসে লাকেজ তুলে নিয়ে বলে, আমার মুসাওয়াতের মতো আম্মু ডাকবি সাবিহা। এই আপনি টাপনি শুনলে আমি কিন্তু বুড়ি বুড়ি ফিল পাই। তখন আবার আবদার করে ফেলবো, বুড়ি হচ্ছি নাতি, নাতনি দেখতে চাই। আর ওই সব ম্যাডাম ফ্যাডাম আগে ডাকতি, ওটা আলাদা। এখন তুই আমার ছেলের বউ, এখন আমাকে আমার ছেলের মতোই আম্মু ডাকবি, বুঝলি? আমিনা বেগমের প্রতিটা কথায় লজ্জায় নুয়ে গেছে। মেয়েটা শুধু মাথা নাড়িয়ে অস্পষ্টভাবে বলে। হ্যাঁ। আমিনা বেগম আবারও হাসলো, তারপর বলে, তাহলে আয়। এই মুসাওয়াত, এদিকে আয়, লাগেজটা নিয়ে গাড়িতে তোল। মুসাওয়াত এলো ডাক দেবার কিছু সময় পরেই। এসে এদিক সেদিক না তাকিয়ে লাকেজ নিয়ে চলে গেল। কেন যেন খুব জড়তা কাজ করছে। লাকেজ নিয়ে গাড়িতে রেখে এসে আবারও বাসায় এলো মুসাওয়াত। তখন সুমি বেগম মেয়েকে জাপটে ধরে কাঁদছে, আর আমিনা বেগম বোঝানোর চেষ্টা করছে, সাথে সুবাইতাও বোনের আঁচল ধরে আছে। সাবরিহাও কান্না করছে। কান্নার দমকে শরীর ভেঙে আসছে। বিয়ে শেষ হতেই ধীরে ধীরে যারা ছিল তারা চলে গেছে। তাতে মুসাওয়াতের খানিকটা অবাক লাগলেও ততটা ভাবে না। সে এগিয়ে এসে সুমি বেগমের সামনে দাঁড়িয়ে বলে, আমাদের যেতে হবে, রাত হচ্ছে। সুমি বেগম মুখ তুলে সাবরিহার হাত মুসাওয়াদের হাতে তুলে দিয়ে বলে, সাবরিহা আমাদের ভীষণ শখের মেয়ে ছিল বাবা, ওকে দেখে রাখবেন। এখন থেকে ওকে দেখে রাখার দায়িত্ব তোমার বাবা। যদি কখনো মনে হয় আমার মেয়ের দায়িত্ব আর নিতে পারছেন না, তখন আমার মেয়েকে এভাবেই দিয়ে যেও, তবুও ওকে কষ্ট দিও না। সাবরিহার বাবার কাছে যেন বলতে পারি মেয়েটা ভালো আছে, মেয়েটা যোগ্য মানুষের কাছেই আছে। শান্ত শীতল চোখে নির্নিমেষ চোখ তাকিয়ে রইল খানিকক্ষণ, তারপর সাবরিহার হাতটা আরেকটু শক্ত হাতে ধরে বলে, এই যে হাত ধরলাম। নিজের শরীরের এক বিন্দু রক্ত থাকলে তা দিয়ে আপনার মেয়েকে আগলে রাখার চেষ্টা করবো আম্মা। আম্মু আর আপনার মেয়েকে দেখে রাখবো। ভরসা করুন, সাবরিহাকে ভালো রাখবো। কথায় কি একটা যেন ছিল। সবাই মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। মুসাওয়াত সবাইকে দেখে আবারও নির্জীব গলায় বলে, আমাদের ফিরতে হবে। গাড়ি চলছে নিজস্ব গতিতে। গাড়ির মধ্যে নিস্তব্ধতা বিরাজ করছে, সাথে মুসাওয়াদের নাসের অন্ধে একটা মেলি মিষ্টি ঘ্রাণ ধাক্কা দিচ্ছে বারবার। তাতে যেন মনোযোগ সরে যাচ্ছে। আমিনা বেগম আগে এসে পেছনে বসেছিলেন, এখন ঘুমিয়ে গেছে অনেক সময়। সাবরিয়াও সিটে মাথা হেলিয়ে চুপ করে
চোখ বন্ধ করে আছে, হয়তো কিছু একটা ভাবছে। মুসাওয়াত গাড়ি ড্রাইভ করতে করতে বেশ কয়েকবার লুকিং গ্লাস দিয়ে চোখ ঘুরিয়ে সামনে পিছনে তাকাচ্ছে। এমনটা মুসাওয়াদের কখনোই হয় না, তবে এবার কোনো ড্রাইভে মনোযোগ দিতে পারছে না সে। কি সমস্যা, কি কারণ ঠিক ধরতে পারল না। কিছু সময় পর পর সাবরিহার চুরির শব্দে মনোযোগ আবারও ভ্রষ্ট হচ্ছে। মুসাওয়াত তাই গম্ভীর গলায় বিড়বিড় করে বলে, আমি কোনো জেন্টলম্যান নই তরঙ্গ। আপনি অতল সমুদ্রের মতো। নীল সমুদ্র আমায় নির্ভীক বানিয়েছে, আর আপনি সেই তরঙ্গ যে আমার নির্জীবতাকে চূর্ণ বিচূর্ণ করেছেন। আপনি যেমন আপনার তাণ্ডবী ঢেউই আমাকে উন্মাদ করবেন, আমিও আপনাকে ছিন্ন ভিন্ন করব আমার শর্তে। আপনার চুরির শব্দ, নুপুরের কম্পন, সবকিছু আমার ছোঁয়া এমনভাবে আপনাদের গেঁথে যাবে যা কখনোই আপনার থেকে মুক্তি পাবে না। নট ইভেন when I tear you apart pieces by pieces, why do you whisper my name between your shattered breath, তরঙ্গ? গাড়ি এসে থেমেছে মুসাওয়াদের অ্যাপার্টমেন্টের সামনে। মুসাওয়াত গভীর শ্বাস ফেলে প্রথমে পাশে তাকালো, সাবরিহা ঘুমিয়ে গেছে। তারপর পিছনে তাকালো, আমিনা বেগমও ঘুমিয়ে আছে। কাউকে ডাকতে ইচ্ছে করছে না, তবুও প্রথমকে ধীর গলায় মাকে ডাকলো। আম্মা, আম্মু, এসে গেছি আমরা, ওঠো। পিট করে ধীরে ধীরে তাকায় আমিনা বেগম, তারপর আলতো হেসে বলে, কখন এলাম? কে বল? আচ্ছা। বলেই সাবরিহাকে দেখে বলে, সাবিয়া তো ঘুমাচ্ছে। হ্যাঁ, তাই তোমাকে ডাকলাম। আচ্ছা বাবু শোন, ওকে ডাকার দরকার নেই। তুই এক কাজ কর, ওকে কোলে তুলে নে। কি? আমি? ঘাবড়ে গেল মুসাওয়াত, চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে আছে। তা দেখে আমিনা বেগম ধীরে হাসলো, তারপর বলে, তোদের দিদুন ভীষণ শৌখিন মানুষ ছিল বুঝলি কায়ান। আমার বিয়ে হলো সেই বড় অনুষ্ঠান করে, একদম পালকিতে নিয়ে এলো আমায়। তারপর তোর বাবাকে বলল বউকে কোলে তুলে ঘরে তুলতে হবে, এটা নাকি ওনাদের বাড়ির রেওয়াজ। আমি তো লজ্জায় মরি মরি অবস্থা। এদিকে তোর দিদুনও বলে দিয়েছে বউকে কোলে করে ঘরে তুলতে হবে, নরচেত নয়। কি আর করার, তোর বাবা আবার একটু নির্লজ্জ প্রকৃতির ছিল। দ্বিতীয়বার বলতেই ধেই ধেই করে আমায় কোলে তুলে নিল। আমি লজ্জায় রুম থেকে দুদিন বের হতেই পারিনি। কথাটা বলেই আমিনা বেগম খিলখিলিয়ে হেসে ফেলল। ততক্ষণে সাবরিহা উঠে গেছে, আর আমিনা বেগমের বলা শেষ হতেই ভীষণ আগ্রহী গলায় বলে, তারপর তারপর কি হলো আব্বু? দুইজনই সাবরিহার দিকে তাকালো। সাবরিহাও বোকা বোকা মুখে বলে, কি হলো আম্মু, বলো কি হয়েছে তারপর? আমিনা বেগম হাসি থামিয়ে জিজ্ঞেস করে, কখন উঠলি? ঘুম ভাঙতেই তো শুনলাম তুমি বাবার আর তোমার বিয়ের গল্প বলছিলে, তাই আর কথা বলিনি। আচ্ছা উঠেই তো গেছিস, এখন দ্রুত নাম। আর কায়ান গাড়িটা রেখে দ্রুত সাবিহাকে তুলে নে। রীতি রেওয়াজ না মানলেও এটা বংশ পরম্পরায়, তাই এটা মানতেই হবে। এইদিকে সাবরিহা মনের মাঝে বোধহয় ঘুঙুর পরে নাচছে। মুসাওয়াত তাকে কোলে তুলে বাসায় নিয়ে যাবে। ইস, ভাবতেই দম বন্ধ কর, লজ্জা হানা দিচ্ছে শ্যামবর্ণের অঙ্গনার গায়ে। মুসাওয়াত একবার সাবরিহার রক্তিম মুখে তাকালো, মেয়েটা বোধহয় শুধু সুযোগ খুঁজছে মুসাওয়াদের কাছে আসার। দীর্ঘশ্বাস ফেলল সে। আর আমেনা বেগম গাড়ি থেকে নেমে যেতেই সাবরিহা নেমে এলো। তারপর মুসাওয়াত গাড়ি ঘুরিয়ে পার্কিং লটে এসে জায়গা মতো গাড়িটা রেখে ধীরে ধীরে হেঁটে এলো। আমেনা বেগম মুসাওয়াতের অপেক্ষা করছিল। আসতেই উনি বলে, সাবিহাকে কোলে তুলে আনবি কায়ান, যা বলেছি শুনবি। আর আমি গেলাম, সাবিহাকে তো ঘরে মিষ্টি মুখ করিয়ে প্রবেশ করাতে হবে। কোনো মতে তাড়াহুড়ো করে কথাটুকু বলে আমেনা বেগম চলে যান। সে চায় না ছেলেটা তার সামনে অস্বস্তিতে পড়ুক, তবে এটা বংশের রীতিতে না থাকলেও আমেনা বেগম এমনটা বলতেন। ছেলেটা জড়তা নিয়ে বসে আছে, অথচ ছুটি আছে আর 6 দিন। এখন যদি একটু কোনোভাবে সব ঠিকঠাক করতে পারেন, তাহলে সাবরিহাকে মুসাওয়াদের সাথে পাঠাতে আর ঠেকাই কে। আমেনা বেগম চলে যেতেই মুসাওয়াত সাবরিহার দিকে তাকায়। কি একটা অবস্থা! ঢোক গেল মুসাওয়াত, তারপর ধীরে বলে, আচ্ছা, আমরা লিফটে যাই। অ্যাপার্টমেন্টের সামনে থামলে না হয় আপনাকে কোলে তুলে নেব। সাবরিহা মাথা নিচু করে খানিক সময় বাদে জবাব করে, আম্মু যদি জানতে পারে বকা দেবে তো? মুসাওয়াত ফুস করে শ্বাস ফেলল। তাহলে এই মেয়ে যে মায়ের ন্যাওটা হবে বুঝতে আর সময় লাগলো না।
পাঞ্জাবির হাতাটা একটু উপরে উঠিয়ে এসে ধূপ করে সাবরিহাকে কোলে তুলে নেয়। প্রথমে বুঝতে না পেরে ভড়কে যায় সাবরিহা, তবুও নিজেকে সামলে নিয়ে গলার উপর থেকে হাত রেখে বিপরীত সাইডের কাঁধের কাছে খামচে ধরে আছে। মুসাওয়াত আলতো চোখে হাতের দিকে তাকিয়ে লিফটের সামনে এসে দাঁড়ালো। সময় ব্যবধানে লিফট থামতেই সেখানে উঠে 8 তলার বোতাম টিপে দিতেই লিফটটা বন্ধ হয়ে যায়। সাবরিহা এত সময় এক্সাইটেড থাকলেও এখন বুকের ভেতর ধুকপুকানি যেন একটু একটু বেড়েই চলেছে। আচ্ছা, মুসাওয়াত কি সাবরিহার ধুকপুকানি শুনতে পাচ্ছে? শুনলে লোকটা কি বলবে? আজকে সাবরিহা যেমন হ্যাংলার মতো কাজ করেছে, নিশ্চয়ই তাকে গায়ে পড়া বেহায়া মেয়ে লোক ভেবে বসে আছে মুসাওয়াত। কিন্তু মুসাওয়াতকে এতটা কাছে দেখে নিজেকে সামলাতে পারেনি। এখন মুসাওয়াত যা ভাবার ভাবুক, সাবরিহা এতে মন খারাপ করবে না। এর মধ্যে লিফট এসে থামলো গন্তব্যস্থলে। সাবরিহাও নিজের ভাবনা ভঙ্গুর করল। মুসাওয়াত ধীর ভঙ্গিতে হেঁটে এসে 8 নম্বর ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়ালো। সাবরিহা খোলা দরজার দিকে একবার তাকাই তো একবার মুসাওয়াদের দিকে। এত সাবলীলভাবে কে কোলে তুলে নিয়ে এত সময় দাঁড়িয়ে থাকতে পারে? মুসাওয়াদের কি হাত ব্যথা করছে না? তাহলে এত স্বাভাবিক কিভাবে? সাবরিহার ওজন 50 কেজি, অথচ মুসাওয়াতকে দেখে মনে হচ্ছে সে 5 কেজির একটা তুলোর বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। কতটা সূক্ষ্ম, শান্ত, শক্ত চোয়ালের মুখ, সামনের দিকে তাকিয়ে আছে। এই সময় আমিনা বেগম এলেন, তার হাতে একটা বড় কাচের প্লেট, তাতে সাজানো ভিন্ন ভিন্ন স্বাদের মিষ্টি, অন্য হাতে 1 গ্লাস দুধ। আমিনা বেগম এসেই বলে, কায়ান, ওকে এখন নামা, এখন খাবে, দোয়া করব, তারপর আবারও তুলে তোর ঘরে নিয়ে যাবি। নিজেকে যতই স্বাভাবিক করতে চাইছে মুসাওয়াত হচ্ছে না। এই মেয়েকে ঘরে কিছু উল্টাপাল্টা করে বসলে মেয়েটা শুধু সুযোগ খুঁজছে। অদ্ভুত সব নিয়ম। মন যে কি চাই একটা কবুলে কত কিছু বদলে দিল। সাথে তার মন পাগলাও ঘোড়ার মতো ছুটছে। কখন কি চাইছে কিছুই বুঝতে পারছে না সে। সাথে লাগামও টানতে পারছে না। বিরক্তিতে শ্বাস ফেলল মুসাওয়াত। ততক্ষণে আমেনা বেগম সাবরিহাকে মিষ্টি খাইয়ে দুধ খাইয়ে দিল। তারপর মাথায় হাত রেখে দোয়া করে মুসাওয়াতকে উদ্দেশ্য করে বলে, ওকে তোর ঘরে নিয়ে যা, ভীষণ ক্লান্ত মেয়েটা। আর শোন, কিছু প্রয়োজন হলে ডাকিস, আমার ভীষণ ঘুম পাচ্ছে, দ্রুত বাসায় আয়। মায়ের মুখের দিকে তাকালো মুসাওয়াত। এখানে তাকে সমুদ্রের মাঝে ফেলে মা বলছে সে ক্লান্ত। অদ্ভুত সব কিছু। ঢোক গিলে ধীরে কোলে তুলে নিল। সাবরিহার তো মজাই লাগছে। এত সুখ তার কপালে ছিল, এত সুখ এত আনন্দ কপালে সইবে তো? তার তো কপালে শান্তি সয় না ভেবেই মন খারাপ হয়ে এলো মেয়েটার। রুমে এসে নামাতেই সাবরিহার ভাবনা ভাঙল। চোখ ঘুরিয়ে সারা রুমে চোখ বুলালো। এলোটা সাজানো গোছানো রুম। সাবরিহার রুমটা পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। মুসাওয়াত সাবরিহাকে কোল থেকে নামিয়ে দ্রুত কাভার থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেছে। একটা লম্বা শাওয়ার নেওয়া দরকার, তারপর বাকি সব। সাবরিহা সারা রুমে চোখ বুলিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। তার এখনো বিশ্বাস হচ্ছে না এই ঘর এখন তার ঘর, আর এই ঘরের মালিকও এখন তার। 3 বছরের ভালোবাসা পূর্ণ হয়ে এলো তার জীবনে। তার ধৈর্যের ফল মিষ্টি করে দিয়েছে তার সৃষ্টিকর্তা। তার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করে সাবরিহা। তারপর ধীরে মাথার ঘোমটা খুলল। তবে এত ক্লিপ লাগানোর কারণে হাত ব্যথা হয়ে আসছে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খালি পেটে মিষ্টি আর দুধ খাওয়াই শরীর গুলাচ্ছে। ভাবতে ভাবতেই আসলেই মাথা চক্কর দিয়ে পেটের ভেতর মোচড় দিয়ে শরীর গুলিয়ে উঠল। তখনই মুসাওয়ার কেবল ওয়াশরুম থেকে বেরিয়েছে। তাতে পাশ কাটিয়ে ওয়াশরুমে গলিয়ে বমি করলো মেয়েটা। প্রথমে থমকালেও মুসাওয়ার দ্রুত সাবরিহাকে ধরল। সাবরিহাকে ধরতেই শরীর ছেড়ে দিল মেয়েটা। নিভু নিভু চোখে তাকিয়ে ধীরে শুধু বলে, ভীষণ খারাপ লাগছে কায়ান। মায়া এলো মেয়েটার প্রতি। ধীরে আরেকটু নিচের সাথে মিশিয়ে নিল মুসাওয়াত। তারপর পানি নিয়ে মুখ ধুয়ে মুখে পানি দিয়ে বলল, কোলাকুলি করে ফেলে দিন। পরপর 3-4 বার করার পর মুসাওয়াত কিছু না বলেই কোলে তুলে সরাসরি বিছানায় এনে রাখলো সাবরিহাকে।
সাবরিহা এখনো নিভু নিভু চোখে তাকিয়ে আছে। মুসাওয়াত শান্ত চোখে তাকিয়ে বলে, খাননি কিছু? জবাব এলো না। সাবরিহা মুখ নাড়িয়ে কিছু একটা বলল, তবে শোনা গেল না। মুসাওয়াত দীর্ঘশ্বাস ফেলল, তারপর ধীরে দরজা ঠেলে বেরিয়ে এসে মায়ের রুমের দিকে তাকালো। রুমের দরজা বন্ধ, হয়তো ঘুমিয়ে গেছে। তাই আর মাকে ডিস্টার্ব না করে সরাসরি কিচেনে চলে আসে। তারপর ফ্রিজ থেকে খাবার বের করে তো মাইক্রো ওভেনে গরম করে তা প্লেটে তুলে নিয়ে রুমের দিকে যায়। ধীরে রুমে ঢুকে বিছানার দিকে তাকালো। সাবরিহা চোখ বন্ধ করে আছে। ঘুমিয়েছে কিনা ঠিক বোঝা গেল না। তাই এগিয়ে এসে খাবারটা বেড টেবিলে রেখে ধরে পাশে বসে আলতো স্বরে বলে, সাবরিহা, এই সাবরিহা, খাবার গরম করেছি, উঠুন, খেয়ে নেবেন। জবাব এলো না। সে ঘুমিয়ে গেছে বুঝতে আর সময় লাগলো না। তবে এভাবে রেখে দিলে পরে শরীর আবার খারাপ লাগবে। তাই ভেবে ধীরে ওর হাত ঝাঁকিয়ে আবার ডাকে, এই সাবরিহা। খাবো না আম্মু, ডেকো না। থমকালো মুসাওয়াত। তারপর মুখ টিপে হেসে ফেলে। তারপর গম্ভীর গলায় বলে, আমি আপনার মা নই সাবরিহা, উঠুন, আমি খাইয়ে দিচ্ছি। তড়াক করে চোখ মেলে তাকায়। সাথে সাথে নিজের বোকামি বুঝতে পেরে লজ্জা পেয়ে বসে মেয়েটা। মুসাওয়াত আলতো হেসে সাবরিহাকে আলতো হাতে উঠিয়ে পিঠের পেছনে বালিশ দিয়ে বিছানায় হেলান দিয়ে বসিয়ে দেয়। তারপর ঘুরে বিপরীতে পাশের বেড ড্রয়ার থেকে দুটো ওষুধের পাতা তুলে নিয়ে আসে। তারপর পানি এনে প্রথমে একটা ট্যাবলেট খুলে দিতেই সাবরিহা অবাক চোখে তাকায়। তা দেখে মুসাওয়াত সাবলীলভাবে বলে, এটা বমির ওষুধ, খেয়ে নিন। এখন এটা খেলে 30 মিনিট পর খাবার খেতে আর সমস্যা হবে না। সাবরিহা অবাক মুখে ওষুধটা তুলে নিয়ে মুখে দিতেই মুসাওয়াত একটা ওয়াটার বোতল দেয়। সেখান থেকে পানি খেয়ে নেয় সাবরিহা। তারপর আবারও মুসাওয়াতের দিকে তাকাতেই মুসাওয়াত বলে, আই থিঙ্ক আপনার এখন চেঞ্জ করা উচিত, তাহলে একটু ফ্রেশ লাগবে। আমি হেল্প করব? ঢোক গিল সাবরিহা। তারপর ধীরে মিনমিন করে বলে, লাগবে না, আমি পারবো। কথাটা বলেই বিছানা থেকে উঠতে চাইলো তার, তবে সাথে সাথেই আবারও মাথা চক্করতে উঠতেই বিছানায় বসে পড়ে। মুসাওয়াত দেখলো, তারপর ধীরে সাবরিহার সামনে বসে বলে, আমি ডিফেন্স অফিসার সাবরিহা। সব চিকিৎসা আমাদের আয়ত্ত না আনলেও মিশনও টিকে থাকার জন্য কিছু কিছু চিকিৎসা ম্যান্ডেটরি শেখা লাগে। তাই একটু হলেও সামনের মানুষটার পরিস্থিতি বুঝতে পারে। আম্মু আর আপনার মা আপনাকে ভীষণ ভরসা করে আমার হাতে তুলে দিয়েছে। সাথে আপনার কথাবার্তা আমার ভালো লেগেছে। যদিও কিছুটা নির্লজ্জের মতো আবদার করেছেন, তবে আমি কিছু মনে করিনি। এখন আমাকে হেল্প করতে দিন। কথাটা বলেই শ্বাস ফেলে হাত উঠিয়ে সাবরিহার গলার ভারী নেকলেসটা খুলে দিল মুসাওয়াত। সাবরিহা এখনো বোকা ও অবাক বিস্ময় চোখ মুখ নিয়ে তাকিয়ে আছে মুসাওয়াদের দিকে। সাথে মনের মাঝে কেউ একজন সাবরিহাকে আনন্দিত গলায় বলল, এইটা তোর ছোটবেলার স্বপ্নে দেখাও গল্প শোনা। তথাকথিত রূপকথার গল্পর পক্ষী রাজ ঘোড়ায় চড়ে আসা রাজকুমার না হলেও সমুদ্র রাজ্য রাজ করা রাজকুমার। গহনাগুলো ধীর হাতে খুলে দিচ্ছে মুসাওয়াত। আর সাবরিহা আপলকভাবে নির্নিমেষ চোখে তাকিয়ে আছে মুসাওয়াদের মুখের দিকে। মুসাওয়াত ঠোঁট চেপে ধরে তো আবার কপাল কুঁচকায়, আবার স্বাভাবিক করে নিজের মুখাবয়ব। তাকিয়ে থাকতে থাকতে সাবরিহা কখন খুব কাছে এসেছে সাবরিহা নিজেও জানে না। ধীরে মুখ এগিয়ে মুসাওয়াদের কানের কাছে গিয়ে সাবরিহা খুব ধীরে ও আলতো স্বরে বলে, এত কাছে আসবেন না কমান্ডার। কেমন উথাল পাথাল হচ্ছে মনের ভেতর, নিষিদ্ধ বাসনা জেগে উঠছে। আমি চাই না আপনি আমার আর বেহায়া গায়ে পড়া নির্লজ্জ ঠোঁট কাটা মেয়ে মানুষ ভাবুন, কিন্তু আমি নিজেকে থামাতে পারছি না। মুসাওয়াদের হাত থেমেছে অনেক আগেই, তবে ঘাড় বাঁকিয়ে সাবরিহার চোখে চোখ রাখলো। অদ্ভুতভাবে কেঁপে উঠল সাবরিহা। মুসাওয়াদের ধূসর রঙের মণিজোড়া অন্য কিছু ঝিলিক দিচ্ছে। সেই চোখে তাকিয়ে থাকতে পারল না সাবরিহা। সে অপারগ হয়ে নজর সরিয়ে নিল অন্যত্র। সাথে ঢোক গিলল। মুসাওয়াদের অধরে হাসি ফুটল। বাচ্চা মেয়েটা মুসাওয়াতকে ভড়কাতে গিয়ে বারবার নিজে ভড়কে যাচ্ছে, বারবার মুসাওয়াতকে উস্কানি দিচ্ছে। অথচ মেয়েটা নিজেও জানে না এর ফল কতটা বাজে হতে পারে। ঠোঁটের কোণ বাঁকা হলো।
মুসাওয়াদের সাবরিহাকে পছন্দ হয়েছে। মেয়েটা অদ্ভুত চঞ্চল পাগলাটে। তার মতো ডিসিপ্লিন মেনটেন করা মানুষের সাথে এত খামখেয়ালিপনা একটা মেয়ে জড়িয়ে গেছে, সাথে তাকে খানিক বাদে বাদে উস্কানিমূলক কার্যক্রম করছে। মুসাওয়াদ অবশ্য এনজয় করছে। বিয়ে করবে না বলে হুট করে বিয়ে করা বউয়ের পাগলামি দেখতে আসলে বিনোদনমূলক অধ্যায়ের মতো মনে হচ্ছে মুসাওয়াদের। সবকিছু ভেবে দীর্ঘশ্বাস ফেলে মুসাওয়াদ তারপর উঠে যায়। সাবরিহা মুখ ঘুরিয়ে তাকালো। মুসাওয়াদ খাবার প্লেটটা ধরে দেখলো এখনো গরম আছে, তাই গম্ভীর কণ্ঠে শুধায়, এখন খাবেন নাকি শাওয়ার নিয়ে? শাওয়ার নিয়ে খেলে আই থিঙ্ক ভালো হবে, আবার একদিক থেকে খাবার ঠান্ডাও হয়ে যাবে। সাবরিহা ঠোঁট বাঁকালো। তারপর ধীরে বিছানার পাশ ধরে উঠে দাঁড়িয়ে মুসাওয়াদকে শুনিয়ে বলে, দেখছি অসুস্থ, একটু সেবা যত্ন করবে, তা না আমার। কথাটা শেষ করার পূর্বেই হুট করেই সাবরিহাকে পাজা কোলে তুলে নেয় মুসাওয়াদ। সাবরিহা ভোরকে বড় বড় চোখে তাকায় কিছু বলবে, তবে কথা খুঁজে পেল না মেয়েটা। মুসাওয়াদ বড় বড় পা ফেলে শান্ত গলায় বলে, সরাসরি বললেই পারেন ম্যাডাম, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলেন অবশ্য ব্যাপার না, আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং, তবে বেশি চালাকি ভালো নয়। কথাটা বলেই সাবরিহাকে ওয়াশরুমের সামনে নামিয়ে দেয় মুসাওয়াদ। সাবরিহা বোকা মুখে এখনো তাকিয়ে এক মুহূর্তের জন্য মনে হলো সে মুসাওয়াদকে যতটা ভদ্রলোক ভেবেছিল ততটা সে নয়, বরং সে সুযোগ পেলে এক মুহূর্তের জন্য সাবরিহাকে ছাড়বে না। সাবরিহা কিছু বলার আগেই মুসাওয়াদ সাবরিহার ওষ্ঠে আঙুল রেখে বলে, শ্শ্, আপনি মেয়ে বড্ড অধৈর্য। ফ্রেশ হন, আমি সারি দিচ্ছি। আম্মু আগে থেকে আপনার জিনিসপত্র রুমে রেখে গেছে, তখন কাপড় খোলার সময় দেখলাম। কিন্তু রাখলো কখন? বোকা গলায় প্রশ্ন শুধায় সাবরিহা। মুসাওয়াদ কপাল কুঁচকায়, তারপর ধীরে বলে, আমরা যখন গ্রাউন্ড ফ্লোরে ছিলাম তখন হয়তো। এখন যান, বেশি কথা বলছেন। আপনি না অসুস্থ? মা ছেলে দুটোই ফার্স্ট। তবুও মুখে কিছু না বলে ধীরে ওয়াশরুমের ভেতরের দিকে যেতে যেতে বলে, যাচ্ছি। কথাটা বলেই চলে গেল সাবরিহা। মুসাওয়াদ খানিক সময় ওখানে দাঁড়িয়ে থেকে আলতো পায়ে কভার থেকে হালকা মিন্ট কালারের একটা শাড়ি নামালো। তারপর আবারও ওয়াশরুমের দরজায় ছোট করে টোকা দিতেই ভিতর থেকে উত্তর এলো। এই যে শুনছেন? বক্ষস্থলের অন্তঃকরণে যেন ধক করে উঠল মুসাওয়াদের। গলা শুকিয়ে এলো, ঢোক গেল, জবাব দিতে চাইলো, তবে গলা থেকে একটা কথা বলতে পারছে না, যেন সব কথা এলোমেলো হয়ে পেঁচিয়ে যাচ্ছে। এসব কি হচ্ছে মুসাওয়াদের? এত পেরোড ক্যাডেট ট্রেনিং, এসব করে লাভ কি হলো যে এমন এসে হুট করে মেয়েটার এসব আচরণ এনজয় করছে একজন পোড়া খাওয়া নেভি অফিসার? সাবরিহা অধৈর্য ও বিরক্ত হলো মুসাওয়াদের জবাব না পেয়ে, তাই বিরক্ত কণ্ঠেই উচ্চ গলায় বলে, এই যে একটু ভেতরে আসুন না, শাড়ি পেছনে সেফটি পিন খুলতে গিয়ে হাত ফুটো হয়ে রক্ত বেরোচ্ছে, আমায় একটু হেল্প করুন না। থমকায় মুসাওয়াদ, তবুও গলায় জোর এনে শুধায়। শিওর? এবার যেন বিরক্তিতে ছেয়ে গেল সাবরিহার শ্যামলা মুখটা, তাই সেভাবেই জবাব দেয়, না, মজা করছি, আসতে হবে না আপনার। যদি শাড়ি খুলতে না পারি ছিঁড়ে তারপর বাইরে যাব, আপনার আসতে হবে না, আমার হাত রক্তে ভেসে যাক। কথা শেষ হবার সাথে সাথেই কেউ আলতো হাত রাখলো সাবরিহার কোমরে, সাথে তার টেনে আরেকটু ঘনিষ্ঠ করলো। ব্যক্তিগত পুরুষ শালীর ছোঁয়া পেতেই চুপ হয়ে যায় সাবরিহা। মুসাওয়াত আলতো স্পর্শ করে হাত দেখলো সাবরিহার, ভালোই রক্ত বের হচ্ছে, তাই সময় ব্যয় না করেই সাবরিহার ডান হাতের আঙ্গুলটা নিজের মুখে নিয়ে নেয়। অবাক হয়ে ওয়াশরুমের বড় আয়নায় চোখ রাখে সাবরিহা। শরীর থরথর করে কেঁপে উঠল যেন। মুসাওয়াত বিপরীতে একদম শান্ত। সে আরেকটু এগিয়ে এসে আয়নার সাথে গ্লাস খুলে সেখান থেকে একটা অ্যান্টিসেপটিক বক্স বের করলো। তারপর মুখ থেকে হাত বের করে সাবরিহার আঙ্গুলটা দেখলো, এখনো রক্ত যাচ্ছে। মুসাওয়াত একবার সাবরিহার চোখে তাকালো, তারপর চোখ সরিয়ে নিয়ে আলতো গলায় বলে, আপনি বড্ড বেখেয়ালি তরঙ্গ। সম্বোধন শুনে চমকে মুসাওয়াদের প্রাণে চোখ রাখে সাবরিহা। তা টের পেতেই তুলোতে স্যাভলন নিয়ে
ফুটো হয়ে যাওয়া স্থানে তা চেপে ধরে। সাবরিহা প্রথমে তা বুঝতে না পারলেও খানিক বাদে তা টের পেতে বোকার মতো হাতের দিকে তাকায়, কিন্তু ততক্ষণে হাতের ওয়ান টাইম ব্যান্ডেজ দখল করে নিয়েছে। মুসাওয়াত শ্বাস ফেলল, তারপর একটু সরে এসে বলে, কোন সাইডে সেফটি পিন? বাম সাইডের পিঠের দিকে। ঢোক গিলে আলতো হাত রাখলো সেখানে, তারপর সেখান থেকে বেরিয়ে এলো ছোট্ট তবে তীক্ষ্ণ ও ধারালো একটা সেফটি পিন। সে এনে রাখতেই সাবরিহা আবারও বলে, আরো একটা আছে দেখুন। মাথা নাড়িয়ে আবারও চোখ রাখতেই খানিক দূরত্বে সেফটি পিন পায়, তা খুলে সামনে রাখে। এবার যেন সাবরিহা একটু শান্তি পেল। একটা লম্বা শ্বাস ফেলে আয়নায় চোখ রেখে ধীরে ভীতু গলায় বলে, কমান্ডার, উম, ব্যাক হুকগুলো। অদ্ভুত চোখে তাকালো মুসাওয়াত। এই মেয়ে কে মুসাওয়াতকে লাগাম ছাড়াতে চাইছে? মেয়েটা ঠিক কি করতে চাইছে? কেন শুধু শুধু ভেতরের মানুষটাকে উস্কাচ্ছে? চোখের পলক ফেলে ধীরে বলে, আম্মুকে ডেকে দে। সাথে সাথে ঘুরে দাঁড়ালো সাবরিহা। তারপর বড় বেসিনের পাশে হেলান দিয়ে বলে, আম্মু জেগে আছে? না। এলোমেলো দৃষ্টি ফেলে বলে মুসাওয়াত। তাই সাবরিহা শ্বাস ফেলে বলে, শুধু শুধু আম্মুকে ডেকে কি লাভ বলুন? এর থেকে আপনিই সাহায্য করুন, আম্মু তো ঘুমিয়ে গেছে। কথাটা বলেই আবারও ঘুরে দাঁড়িয়ে ঠোঁট টিপে হেসে ফেলে সাবরিহা। মুসাওয়াত দ্বিধা দ্বন্দ্বের সাথে এগিয়ে এসে হাত রাখে সাবরিহার ব্যাক হুকে, তারপর ধীরে জিজ্ঞেস করে, বড় সময় সাহায্য কে করেছিল? যারা আমাকে সাজাতে এসেছিল। ও, সাথে সাথেই চোখ পড়ল সাবরিহার পিঠের একটা লাল তিলের উপর। শরীরের সাথে পায়ের তলানি পর্যন্ত শিরশির করে উঠল। তবুও চোয়াল শক্ত করে নিজেকে সামলে নিয়ে ধীরে পট্টিতে হুক ওপেন হলে সরে আস্তে আস্তে বলে, ওই যে শাড়ি, ফ্রেশর শাওয়ার যা প্রেফার করেন করে ডাক দিয়েন। আপনি তো আবার অসুস্থ। কথাটা বলেই মুসাওয়াত বেরিয়ে গেল। আর সাবরিহার বোকার মতো তাকিয়ে রইল। হলো কি, হুট করে এমন রেগে গেল কেন এই লোক? সাবরিহা তো কিছুই করেনি, তাহলে এভাবে রেগে যাওয়ার কারণটা কি? ভাবতে ভাবতেই একটা লম্বা শাওয়ার নেওয়ার কথা ভাবে। ওয়াশরুম থেকে বেরিয়ে এসেই লম্বা লম্বা শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করতে চাইলো। কি একটা মনের ভেতর হচ্ছে যা আগে কখনো হয়নি। কেন হচ্ছে এসব? কেন মেয়েটা এমন করে তার ধৈর্যের বাঁধ ভেঙে উস্কানিমূলক কাজ করতে প্ররোচিত করছে? এর ভোগ খুব খারাপ হবে, খুব খারাপ। তারপর যদি মুসাওয়াদের ওপর রাগ করে, মুসাওয়াদকে খারাপভাবে, তাতে মুসাওয়াদের কিছু যায় আসে না, কিচ্ছু না। আফটার অল হি ইজ নট এ গুড ম্যান। সাবরিহা অলসো প্রভোকিং হিম টু ডু দিস টাইপস অফ শিটস। আর কিছু ভাবলো না মুসাওয়াত। ওই লাল তিলটা মুসাওয়াতকে অসান্বিত করে ছেড়েছে। এটা আগে কখনো হয়নি, তবে আজকে নিজেকে সামলানো যেন অসম্ভব হয়ে উঠেছে। এর বিহিত সে করেই ছাড়বে। তাই আবার ওয়াশরুমের দরজা খুলে এগিয়ে এসে যা করলো তাতে সাবরিহার চোখ বিস্ময়ে অক্ষিকটরের বাহিরে আসতে চাইছে যেন। ওয়াশরুমের দরজা সাবরিহা বন্ধ করেনি। মুসাওয়াদও নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে দরজা খুলে এগিয়ে এসে সাবরিহার হাত শক্ত করে চেপে ধরে। সাবরিহা শাড়ি শরীরে ঠিকঠাকভাবে রেখে শাড়ির কুচি ঠিক করেছিল। হুট করে মুসাওয়াত সাবরিহার হাত ধরায় হাতে তোলা শাড়ির কুচিগুলো ঝরঝর করে হাত থেকে খসে পড়ে গেল। আর সাবরিহা থমকে নিজের হাত চেপে রাখা সেই পুরুষশালী হাত থেকে মুখ উঁচিয়ে উপরে তাকায়। আর মুসাওয়াতকে নিজের এত কাছে দেখে ভরকে যায়। সাথে সাবরিহার চোখ বিস্ময়ে অক্ষিকটরের বাহির আসতে চাইছে। মুসাওয়াত এখনও শান্ত চোখে তাকিয়ে আছে, অথচ তার মনে সমুদ্রের উথাল ঘূর্ণিঝড়ের মতো এলোমেলো হয়ে আছে। সে খুব ভালো করেই জানে এখন যা হবে তা একদম ঠিক হবে না। সে যথেষ্ট ধৈর্যবান পুরুষ, তবে বারবার চোখের সামনে তিলটা ভেসে উঠলেই যত সংযম আছে তার চূর্ণ বিচূর্ণ হতে চাইছে। সাবরিহা এখনও অবাক চোখে তাকিয়ে আছে, তারপর ধীরে বলে, কি হয়েছে আপনার? এমন লাগছে কেন আপনাকে? আর আমি তো চেঞ্জ হইনি, আপনি তো বলেন। কথা সম্পূর্ণ করতে পারল না। তার আগেই সাবরিহার
কটিদ এসে মুসাওয়াদের শীতল হাতের ছোঁয়া পড়ল, সাথে তা টেনে আরেকটু এগিয়ে নিল সামনের পুরুষটি, তারপর তার শক্তপোক্ত দেহের সাথে মিশিয়ে নিল। সাবরিহার অদ্ভুত লাগছে এখন। হুট করে মস্তিষ্ক কিছু জানান দিতেই ছটফটিয়ে উঠে 19 বছর বয়সী ছোট মেয়েটা। তার চোখে কি একটা আকুতি, থরথর করে উঠল সে চাহনি দেখে। সাবরিহা কিছু বলতে চাইল, তবে গলা থেকে শব্দ আসছে না যেন। মুসাওয়াত এক ব্রু উঁচিয়ে তাকিয়ে আছে। সাবরিয়া কিছু বলবে, তবে তাকে হতাশ করে দিয়ে উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছে। মুসাওয়াত কিছুটা মুখোমুখি ভাবে কাছে এলো, তারপর ধীরে বলে, হচ্ছে প্রবলেম মিসেস কায়ান? ঢোক গিলল। মুসাওয়াদের বলাগুলো নেশালো ও ভারী লাগলো। হৃৎপিণ্ডটা ছলাৎ ছলাৎ করেছে। মুসাওয়াত এখনো গভীর মনোযোগ সহকারে সাবরিহার মুখের ভাব পড়তে চাইল। মেয়েটা জড়সড় হয়ে এসেছে। মুসাওয়াত ঠোঁট কোণে বাঁকা হাসলো, তারপর ধীরে সাবরিহার নিচে পড়ে থাকা শাড়ির কুচির অংশ তুলে কুচি তুলল নরম হাতে। সাবরিহা অবাক চোখে তাকিয়ে আছে। সব কয়টা কুচি ঠিক মতো তুলে তো সাবরিহার কাছে শীতল ও ধীরে বলে, আপনি গুজবেন নাকি আমি গুজবো? থতমত খেয়ে যায় সাবরিহা, অতি দ্রুত বলে, আমি আমি গুজবো। কথাটা বলে শাড়ির কুচিগুলো কোমরে গুজে নিয়ে অবাক গলায় প্রশ্ন করে, আপনি শাড়ির কুচি কিভাবে? আম্মুকে হেল্প করতাম, তাই একটু একটু শিখে গেছে। কথা নাড়ালো সাবরিহা, তারপর মাথা ঘুরিয়ে আয়নায় দেখে নিজেকে, তারপর ধীরে পানির ট্যাপ থেকে পানি নিয়ে মুখে দেয়। মুসাওয়াত এখনও দাঁড়িয়ে আছে। সাবরিহা মুখে পানি দিয়ে পাশ থেকে টিস্যু নিয়ে ফেসের মেকআপ উঠানোর চেষ্টা করছে। সময় করায়, তবে মুসাওয়াত এখনও দাঁড়িয়ে আছে। সাবরিয়া আয়নার প্রতিবিম্বের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? এভাবে দাঁড়িয়ে আছেন কেন? দেখছে। মন্ত্রমুগ্ধের মতো জবাব দিল। সাবরিহার হাত থামে, তারপর ঘাড় ঘুরিয়ে তাকায়, জিজ্ঞেস করে, কি কি দেখছেন? আপনাকে। মুখ বন্ধ হয়ে যায় সাবরিহার। ঢোক গেল, তবে মুখ ঘুরিয়ে ফেল। তারপর আয়নার দিকে তাকিয়ে আবারও বলে, এমন করবেন না কমান্ডার, মনের ভেতর কেমন কেমন করে। আলতো শব্দে হেসে ফেলে মুসাওয়াত। তারপর এগিয়ে এসে আবারও সাবরিহার কোমরের খাঁচে হাত রেখে টেনে নিল নিজের সাথে মিশিয়ে। তারপর ধীরে আয়নায় তাকিয়ে চোখে চোখ রাখে, তারপর কানের কাছে ফিসফিস করে বলে, কেমন করে? কেমন যেন আপনাকে ছুতে ইচ্ছে করে। ঠোঁট কামড়ে হাসলো মুসাওয়াত। মেয়েটা তাহলে ভালোই আচ্ছন্ন, ধীরে নেশালো গলায় বলে, এই কথাটা যদি আমি বলতাম কেমন হতো? বিস্ময় চোখে তাকিয়ে ভর কানু গলায় বলে, খুব খারাপ হতো। তাহলে আপনি কেন এসে বলে আমাকে উস্কে দিচ্ছেন? চোখের পলক ফেলে চোখ নামিয়ে নিল সাবরিহা। মুসাওয়াত আর বুঝতে বাকি নেই, মেয়ে তাকে ভালোই নাকানি চুবানি খাওয়াবে, তাই আর বেশি কথা না বলে আবারও কোলে তুলে নেয়। সাবরিহা অবাক মুখে বলে, আরে আরে কি করছেন? রুমে যাচ্ছি, এখন খাইয়ে দেব, পুতুলের মতো খেয়ে নেবেন, তারপর আমি ঘুমাবো। আপনি বড্ড জ্বালাচ্ছেন। যত রাত জাগবো আপনার জ্বালাতন বাড়বে। আর আছে কেবল 5 দিন। আমি চাই না এই 5 দিনে আমি এমন কিছু করি যার কারণে আমি ফিরে এসে রাগ পর্যন্ত আপনি কান্না করেন। মুখটা ছোট হয়ে এলো সাবরিহার, চোখের কোটর পানিতে পরিপূর্ণ হতে চাইল। ধীরে ঢোক গিলে প্রশ্ন করে, ছুটি বাড়ানো যায় না? আর একটু থেকে যান না। সম্ভব নয়, আমাদের ছুটি খুব কম মঞ্জুর হয়, তবে এবার দ্রুত ফেরার চেষ্টা করব। আর জবাব করল না সাবরিহা। মুসাওয়াত খুব যত্নে সাবরিহাকে বিছানায় নামিয়ে দিয়ে হাত ধুয়ে এসে পাশে বসলো, তারপর ভাত মাখিয়ে খাবার তুলে দেয়। সাবরিহা অনেকটা সময় তাকিয়ে থেকে মুখে তুলে নিল ভাতের লোকমা। আসলে ভীষণ ক্ষুধা লেগেছিল সাবরিহার, এত কথা বলাই মনে ছিল না, তবে এখন মাথা চাড়া দিয়ে উঠেছে। খাবার খাওয়া শেষ হতে মুসাওয়াত প্লেট রেখে আসে, তারপর সাবরিহার দিকে তাকিয়ে বলে, শাড়িতে অস্বস্তি হবে? আমি কি অন্য রুমে যাব? সাবরিহা মাথা নাড়িয়ে একটু সরে বসলো, তারপর বলে, না না, সমস্যা হবে না, আপনি এখানেই ঘুমান। শিওর? হ্যাঁ আসুন। ছোট শ্বাস ফেলল, তারপর বড় লাইটটা বন্ধ করে টিমটিমে আলো জ্বালিয়ে দিয়ে ধীরে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে। সাবরিহা বসে আছে, তারপর ধীরে মাথার পাশে হাত রেখে কাত হয়ে শুয়ে পড়ে।
চোখে ঘুম আসছে না। মুসাওয়াত চলে যাবে তা সাবরিহা আগে থেকে জানতো, তবে মুসাওয়াত এত সহজে তার সাথে মিশে যাবে তা ভাবনাতীত ছিল। মনে মনে খুশি হলো, যাক এই দিকটা সাবরিহা ক্লিয়ার। কিন্তু কোনোভাবে মুসাওয়াতকে আটকানো যায় না। কিছু দিন পর হলেও মুসাওয়াত যদি থেকে যেত। হতাশ শ্বাস ফেলে মুখ ঘুরিয়ে মুসাওয়াতের দিকে তাকালো। মুসাওয়াত চোখ বন্ধ করে আছে। সাবরিহা যে ঘুমায়নি তা বুঝতে পেরে ধীরে বলে, ঘুমাচ্ছেন না কেন? আসছে না, নতুন জায়গা তো। আপনি চাইলে আম্মুর কাছে যেতে পারেন। আহা, আপনি চলে যাবেন আর আম্মুর সাথে তো আমি থাকবোই এখানে। আপনি আবার কবে আসবেন, তাই আমি চাই এই 4-5 দিন আপনার কাছাকাছি থাকি। হয়তো বেহায়া মেয়ে লোকের মতো আবদার করছি আমি, তবে আপনি নিজেও জানেন না আমি আপনাকে ঠিক কতটা ভালোবাসি। কত রাত জেগে নামাজ পড়ে কান্না করে মোনাজাতে আল্লাহর কাছে আমি আপনাকে চেয়েছি, আর সেই আপনি আমার হলেন। তবে আবার চলে যাবেন, আবার কবে আসবেন? আপনাকে আমি প্রথম আমার স্কুলের সামনে দেখেছিলাম, ওই প্রথম, আর ওটাই শেষ। তারপর আপনার এত পরিচয় বের করলাম, না জেনে না বুঝে এত ভালোবাসলাম আমি আপনাকে। ভাগ্য সহায় থাকায় পেয়েও গেলাম, কিন্তু সে আবারও আগের মতো চলে যাবে। কবে আসবে কে জানে। তাই আমি চাই যতটুকু সময় আছে এতটুকু সময়ে আপনাকে জড়িয়ে থাকি আমি। মুসাওয়াত ঢোক গিলল। মেয়েটার ব্যাপারে কি বলবে বুঝলো না সে, শুধু ধীরে বলে, কাছে আসুন। সাবরিহা থমকায়, তবুও এগিয়ে আসতে মুসাওয়াত সাবরিহার পিঠের দিক থেকে টেনে এনে তার বুকে জায়গা করে দেয় ছোট্ট মেয়েটাকে। সাবরিহা প্রথমে ভরকালেও আনন্দে যেন চোখ থেকে পানি পড়তে চাইল। মুসাওয়াত ধীরে সাবরিহার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, আমি আপনার পাশে থাকবো তরঙ্গ, একটু ধৈর্য ধরুন। মুসাওয়াতের জবাবে সাবরিহা একদম শান্ত হয়ে যায়, চুপটি করে বুকের মাঝেই নিজের অস্তিত্ব বজায় রাখে। সময় গড়ায় অনেকটা। মুসাওয়াত কিছু একটা মনে করতেই ধীরে সাবরিহাকে ডাক দেয়। তরঙ্গ। হুম। বলেই বুক থেকে মাথা তুলে শীতল চোখে তাকায় সাবরিহা। মুসাওয়াত সাবরিহার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সাবরিহাকে তাকাতে দেখে নরম গলায় শুধায়, ঘুমাচ্ছেন না কেন? আসছে না। মিনমিনে স্বরে এতটুকু বলে চুপ থাকে সাবরিয়া, তারপর ফের বলে, আসছে না বলে মিথ্যা হবে। আমার আসলে ঘুমোতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে যতটা সময় আপনি আমার সামনে আছেন ততটা সময় তাকিয়ে থেকে নিজের চোখের তৃষ্ণা মেটাই। 3 বছর পর এভাবে 5 দিনের জন্য নিজের কাছে রেখে ঠিক কতটা সময়ের জন্য তৃষ্ণিত করে যাবেন কে জানে। মুসাওয়াত মেয়েটাকে যতটা দেখছে ততটা অবাক হচ্ছে, কিন্তু মুখে একটা শব্দ উচ্চারণ করতে পারছে না। সে আসলে ভয় পাচ্ছে। মেয়েটা তাকে এত ভালোবাসে, সে না হয় সব মানিয়ে নিয়ে নিজের সাথে এই যে মিশিয়ে নিল, কিন্তু মেয়েটার মতো ভালোবাসতে পারবে তো? নাকি মেয়েটার এত পাগলামো করা ভালোবাসার সামনে সে হেরে যাবে? মুসাওয়াদের ভাবনার মাঝে সাবরিয়া হাত তুলে মুসাওয়াদের টি শার্টের ওপর কেমন ছোট ছোট আঁকিবুকি করতে করতে আদুরে গলায় ডাকে, লেফটেন্যান্ট। বলুন মিসেস কায়ান। ভাবনা থেকে বের হয়ে সাথে সাথেই সহজ গলায় জবাব করে মুসাওয়াত। তাই সাবরিহা একটু থামে, তারপর ধীর স্বরে জিজ্ঞেস করে, আপনি চাইলে আপনি আমাকে তুমি বলে সম্বোধন করতে পারেন। আমি আপনার থেকে বয়সে অনেক ছোট। ঠোঁট কোণে আলতো হাসি ফুটিয়ে সাবরিহাকে নিজের সাথে আরেকটু মিশিয়ে নেয় কায়ান। আশ্চর্য বিষয়, সাবরিহা এত সহজ থাকার কারণে মুসাওয়াদের প্রথমে যেমন জড়তা ছিল তেমন কোনো জড়তা কাজ করছে না। মনে হচ্ছে দুজন দুজনকে কতটা আগে থেকে চেনে, এটাই ভবিতব্য ছিল। তাই দুজনই এভাবে মিলেমিশে এত নরম ও সহজে সব কথা বলতে পারছে। শ্বাস ফেলল মুসাওয়াত, তারপর হাত উঠিয়ে সাবরিহার মুখের সামনে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিয়ে ধীর গলায় শুধায়, আমি কোনো বয়স বিবেচনা করে আপনাকে আপনি বলে সম্বোধন করছি না তরঙ্গ। আমার কাছে আপনি সম্বোধনটা একদম অন্য রকমের। আর কোথাও যেন শুনেছিলাম পৃথিবীতে সম্ভবত সবচেয়ে সুন্দর সম্বোধন হচ্ছে আপনি। আপনাকে আপনি করে ডাকতে আমি কেমন একটা তৃপ্তি পাচ্ছি। সাথে আপনার প্রতি আমার দেওয়া প্রাপ্য সম্মানটাও না হয় বজায় থাকলো। অবাক ও মুগ্ধতার মোহজালে বোধহয় পেরিয়ে গেল সাবরিহা। তারপর ঢোক গিলে নিজের জড়তা কমিয়ে এনে ফের প্রশ্ন করে, আচ্ছা, আপনি আমাকে তরঙ্গ বলে সম্বোধন করেন কেন? মুসাওয়াত এক মুহূর্ত চুপ করে থাকে। সাবরিহার চোখে চোখ রাখে গভীরভাবে, তারপর খুব ধীরে একেবারে মৃদু কণ্ঠে বলে, আমরা নীল সমুদ্র রাজ করি তরঙ্গ।
সমুদ্র, তরঙ্গ, ঝড় অথবা যে কোনো আবহাওয়ার অবনতির পর আঘাতের জন্য আমরা তৈরি থাকি। এসবের মাঝে থেকে সব থেকে আমার প্রতিকূলতার স্রোত ভীষণ পছন্দ। সমুদ্র কি কোথা থেকে কোথায় ভাসিয়ে নিয়ে যায়। আর আপনি কি জানেন তরঙ্গ কাকে বলে? এতটুকু বলে থামে মুসাওয়াত। তারপর হুট করে সাবরিহাকে ছেড়ে ঘুরে উল্টে এসে সাবরিহার মুখোমুখি তাকায়। সাবরিহা ভরকে যায়। মুসাওয়াতের দুই হাত দুপাশে বন্দি হয়ে আছে সাবরিহাকে ঘাবড়াতে দেখে শীতল গলায় ফের বলে, তরঙ্গ হয় সমুদ্রে, আর সমুদ্রে থাকতে থাকতে সমুদ্র মানেই আমার অস্তিত্ব, আমার নীলতা, আমার বিশালতা, আমার অস্থিরতা। তরঙ্গ মানে সেই নীরব স্পর্শ যে নাড়ায়, ভাষায়, ডোবায়, আবার জাগিয়েও তোলে। আপনিও আমার এই নীলচে সমুদ্র জীবনে তেমন এক তরঙ্গ, যে প্রতিবার আমাকে ভিজিয়ে দেবে ভালোবাসায়। আপনি আসবেন, ছুঁয়ে যাবেন, আবার হুট করে জড়তা নিয়ে ভয়ে কোথাও লুকিয়ে যাবেন। আপনার অভিমানে, আপনার আদরে, আপনার হাসিতে আমি প্রতিবার নতুন করে বাঁচতে শিখব। আপনি তরঙ্গ, কারণ আপনি আমাকে যেভাবে ভালোবাসেন এভাবে আমি পারবো কিনা জানি না, তবে এই তরঙ্গ থেমে গেলে এই সমুদ্র নিস্তেজ হয়ে যাবে। মুসাওয়াদের কথা শেষ হয়েছে। সাবরিহার কথার অপেক্ষা করে মুসাওয়াদ। সাবরিহা অবাক ও বিস্ময়ে নীরবে চেয়ে থাকে। মুসাওয়াদের ধূসর জল জলে চোখে। সাবরিহার বুকের ভেতর কেমন এক অদ্ভুত ঢেউ খেলে যায়। ঠোঁট নাড়িয়ে ছোট্ট গলায় কেবল একটা কথাই বলে, তাহলে আমিও আপনার নীলে হারিয়ে যেতে চাই লেফটেন্যান্ট কমান্ডার মুসাওয়াত সাহেব, আজীবনের জন্য। শরীর ভারী হয়ে বিভস হয়ে এলো মুসাওয়াদের। এই একটা কথাই ঠিক কি ছিল মুসাওয়াদ জানে না। শরীর ভেঙে নিজের শক্তপোক্ত পুরুষশালী শরীরের ভারটা ছেড়ে দিল ছোট্ট মেয়েটার উপর। সাবরিহার গলায় মুখ রেখে একটা লম্বা শ্বাস টেনে মিনমিনে গলায় মুসাওয়াদ বিড়বিড় করে বলে,